করছি। গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু আর্টস এডুকেশন। আমি পীযুষ স্যার চলে এসেছি তোমাদের কাছে আজকে সেকেন্ড ক্লাস নিয়ে। গতকাল আমরা 4টে থেকে ফার্স্ট ক্লাস করেছিলাম, আজকে আমরা সেকেন্ড ক্লাস করছি। যারা এই মুহূর্তে লাইভ আছো প্রত্যেকে রেসপন্স করো। আমরা লাইভ চলে এসেছি ক্লাস 2 নিয়ে। যারা এই মুহূর্তে শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ প্রত্যেকে রেসপন্স করো। যারা এই মুহূর্তে লাইভ আছো প্রত্যেকে রেসপন্স করো। যারা এই মুহূর্তে লাইভ আছো প্রত্যেকে রেসপন্স করো। চলো আজকে আমাদের সেকেন্ড ক্লাস, প্রত্যেকে স্টার্ট করি, প্রত্যেকে লাইভ হয়ে যাও। চলো আজকে যে টপিকটা আমাদের আছে সেটা হচ্ছে ক্লাস 2, লিস্ট অফ পার্ট অ্যান্ড শিডিউল। গতকাল আমরা কি পড়েছিলাম না, গতকাল আমরা পড়েছিলাম তোমার মেকিং অফ দ্য কনস্টিটিউশন, আর কি পড়েছিলাম আর্টিকেল, এই দুটো পড়েছিলাম। আজ আমরা কি পড়বো, 3টে টপিক পড়বো, লিস্ট অফ পার্ট, শিডিউল, আর একটা পড়বো হিস্ট্রি অফ দ্য কনস্টিটিউশন, কী করে সংবিধান তৈরি হয়েছে। ওকে, এই জিনিসগুলো আমরা পড়বো, ঠিক আছে। যারা এই মুহূর্তে তোমার আছো প্রত্যেকেই রেসপন্স করো। চলো, শক্তি আছে, বিমান আছে, হ্যাঁ শুনতে পাচ্ছি, সৌরভ আছে, ঠিক আছে, বাপ্পা আছে। চলো প্রত্যেকে রেসপন্স করো, বাকি যারা আছে জয়েন হয়ে যাও। চলো 2-4 জনকে আমি একটু গাইড করে দিই। তাহলে সবাই যাতে ক্লাসগুলো পায় ঠিকঠাক করে, একটু বুঝতে 2-4 দিন অসুবিধা হবে, তারপরে ঠিক সবাই বুঝতে পারবে, ঠিক আছে। চলো তাহলে শুরু করা যাক আজকের টপিক। চলো শুরু করা যাক আজকের টপিক। লিস্ট অফ পার্ট অ্যান্ড শিডিউল ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, লিস্ট অফ পার্ট অ্যান্ড শিডিউল ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। চলো তাহলে আজ পার্ট মানে কি দেখে নাও, এই যে দেখাচ্ছে তোমার পার্ট, এই পার্ট মানে কি, এই পার্ট মানে হচ্ছে তোমার, এই যে পার্টটা দেখতে পাচ্ছ, পার্ট মানে হচ্ছে তোমার অধ্যায়। এই পার্ট মানে হচ্ছে তোমার অধ্যায়, বা বাংলায় বলা অংশ। পার্ট মানে অধ্যায় বা অংশ, এই পার্ট মানে হচ্ছে অধ্যায় বা অংশ। ভারতের সংবিধান যখন তৈরি করা হয়, এবং ভারতের সংবিধান তৈরি হয়েছিল, কবে তৈরি হয়েছিল, 1950 সালে যখন সংবিধান তৈরি হয়েছিল তখন 22টা কি ছিল, পার্ট বা অধ্যায় ছিল। এখন বর্তমানে প্রেজেন্ট কতগুলো আছে না, বর্তমানে আছে তোমার 25টা পার্ট আছে, 25টি পার্ট বা অধ্যায় আছে, ঠিক আছে, 25টি পার্ট বা অধ্যায় আছে। প্রত্যেকে যারা ক্লাসটা করছো, তোমরা কমেন্ট করে যাবে, তোমাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি। তোমাদের যা যা ইনকোয়ারি থাকবে তোমরা কমেন্ট করে যাবে, যেমন ইউটিউবে কমেন্ট করো সেরকম কমেন্ট করে যাবে। আশা, সুতপা, সুবীর, সৌরভ, শক্তি, বিমান, বাপ্পা, দিয়া, সুভাশিস, কৃষ্ণেন্দু, শান্তিময়, অর্ণব, আকাশ, বোধিসত্ত্ব, মৌমিতা। চলো প্রত্যেকে আবার কমেন্ট করে দাও, সবাইকে আমি দেখতে পাচ্ছি তোমরা লাইভ আছো, ঠিক আছে। তাহলে আমরা কি পড়বো আজকে, প্রথমে পার্ট বা যেটাকে আমরা অংশ বা অধ্যায় বলি। 1950 সালে 22টি পার্ট বা অধ্যায় ছিল, ঠিক আছে। এখন কতগুলো আছে না, এখন আছে 25টি পার্ট বা অধ্যায় আছে। তার সঙ্গে আমরা শিডিউলও পড়বো, আর তোমার হিস্ট্রি অফ দ্য কনস্টিটিউশন, কীভাবে সংবিধান তৈরি হলো সেটাও পড়বো। আগের দিন আমরা মেকিং পড়েছিলাম, ঠিক আছে। চলো বিমান, বাপ্পা, অর্ণব, চলো প্রত্যেকে গুড ইভিনিং। চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস 2, ঠিক আছে, ক্লাস 2। তাহলে 25টা যে পার্ট আছে, পার্টগুলোকে আমরা কি করবো না, পার্টগুলো দেখো আমরা সবসময় রোমান হরফে, পার্টগুলো আমরা সবসময় রোমান হরফে পড়বো, ঠিক আছে। 1 2 3 4 4A এরকম পড়বো। তো এই যে ইংলিশে দেওয়া আছে তোমার টপিকটা, কিন্তু এগুলো আমি পুরো বাংলায় বলে বলে যাব, তোমরা একটা কপি করবে, কপিতে নোট করতে করতে যাবে, ঠিক আছে। পার্ট, বাঁ দিকে দেখো কি দেওয়া আছে, বাঁ দিকে দেওয়া আছে পার্ট, মাঝে কি দেওয়া আছে সাবজেক্ট, আর ডান দিকে দেখো আর্টিকেলের সঙ্গে রিলেট করা আছে। যদিও তোমরা আর্টিকেল পড়েছো, শুধু আর্টিকেল পড়েছো, তোমরা কিন্তু পার্টের সঙ্গে আর্টিকেল রিলেট করোনি, পার্টের সঙ্গে কিন্তু আর্টিকেল রিলেট করোনি। আজকে আমরা কি করব না, পার্টির সঙ্গে কি করব না, আর্টিকেল রিলেট করে পড়বো। আজকে আমরা আর্টিকেল রিলেট করে পড়বো, ঠিক আছে। চলো তো দেখা যাক পার্ট 1-এ কি আছে। পার্ট 1-এ আছে তোমার ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি।
পার্ট ওয়ানে কি আছে, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, কেন্দ্র ও রাজ্য। পার্ট ওয়ানে আছে কি বলো, কেন্দ্র ও রাজ্য, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। আর্টিকেল কি আছে, 1 থেকে 4। পার্ট ওয়ান আর্টিকেল কত হবে, 1 থেকে 4। পার্ট ওয়ান আর্টিকেল হচ্ছে 1 থেকে 4। পার্ট ওয়ান আর্টিকেল হচ্ছে তোমার 1 থেকে 4। ঠিক আছে, কি আছে, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, কেন্দ্র ও তার রাজ্য, কেন্দ্র ও রাজ্য। ঠিক আছে, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, কেন্দ্র ও তার রাজ্য। কিসে আছে বলো, পার্ট ওয়ানে। পার্ট টু এ কি আছে দেখো, খুব কমন টপিক, এগুলো তোমরা যথেষ্ট জানো। তাও আমরা সিস্টেমের মধ্য দিয়েই যাব, সিস্টেমেটিক ওয়েতে, যাতে সবগুলো মনে থাকে এবং রিভিশন হয়ে যায়। ঠিক আছে, পার্ট টু এ কি আছে দেখো, পার্ট টু এ আছে তোমার পার্ট টু এ আছে তোমার সিটিজেনশিপ। সিটিজেনশিপের বাংলা কি, সিটিজেনশিপের বাংলা হচ্ছে তোমার নাগরিকত্ব। যেটা কোন নম্বর আর্টিকেল আছে, 5 থেকে 11, 5 থেকে 11। আমি প্রমিস করতে পারি যে যেটাই জানো তার থেকে কিন্তু এক্সট্রা জিনিস তুমি এখানে পাবেই। যেটা জানো সেটা তো ভালো, যেটা জানো না সেখান থেকেও তুমি অনেক এক্সট্রা জিনিস সেখান থেকে পাবে। তো পার্ট টু এ কি আছে, সিটিজেনশিপ বা নাগরিকত্ব। এই সিটিজেনশিপ কত না, পার্ট টু এ আছে। আমাদের নাগরিকত্ব কি, আমাদের নাগরিকত্ব হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, বাংলায় কি বলে, এক নাগরিকত্ব। 1955 সাল নাগরিকত্ব আইন পাস হয়েছিল। ঠিক আছে, এরপর কি আছে, পার্ট থ্রিতে কি আছে, পার্ট থ্রিতে আছে তোমার ফান্ডামেন্টাল রাইটস, মানে মৌলিক অধিকার। পার্ট থ্রিতে আছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। কোন নম্বর আর্টিকেল আছে, 12 থেকে 35, 12 থেকে 35 নম্বর ধারায় আছে মৌলিক অধিকার। কটা মৌলিক অধিকার আছে না, 6টা মৌলিক অধিকার আছে। বর্তমানে ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকার আছে, ফান্ডামেন্টাল রাইটস 12 থেকে 35। চলো 4 নম্বর পার্টে কি আছে না, 4 নম্বর পার্টে আছে তোমার ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। বাংলা এটাকে কি বলে, নির্দেশমূলক নীতি, নির্দেশমূলক নীতি। ঠিক আছে, নির্দেশমূলক নীতি 36 থেকে 51, নির্দেশমূলক নীতি। ওকে, নির্দেশমূলক নীতি। এবার দেওয়া আছে IVA 4-এর এতে কি আছে, ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য। কোন নম্বর আর্টিকেল আছে, 51A। এই যে ডিপিএসপি বললাম, ডিপিএসপি কত আছে, 36 থেকে 51, 36 থেকে 51তে আছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, নির্দেশমূলক নীতি। আর 4-এর এতে কি আছে, ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য, 51A-তে আছে। ঠিক আছে, তাহলে দেখে নাও। এটা ছিল আমাদের স্লাইড 1। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও। চলো প্রত্যেকে কমেন্টে জানাও সব কিছু বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে পেরেছো তাও বলবে ক্লিয়ার, অল ক্লিয়ার আছে, নো কোশ্চেন। চলো অর্ণব স্যার নো কোশ্চেন, বাকিটা বলো। সুবীর গড়াই নেক্সট স্যার, চলো গুড। ঠিক আছে, নেক্সট স্লাইডে আসি। তাহলে পার্ট 1-এ আছে কেন্দ্র রাজ্য, পার্ট 2-এ আছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব, পার্ট 3-তে আছে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, পার্ট 4-এ আছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। কতগুলো আছে একটু লিখে নাও, নাম্বারটা লিখে নাও। কতগুলো ডিপিএসপি আছে, 17টি মৌলিক নির্দেশমূলক নীতি আছে। আর পার্ট 4-এ-তে আছে মৌলিক কর্তব্য। কতগুলি কর্তব্য আছে, 11টি কর্তব্য আছে। 6টি মৌলিক অধিকার আছে, 6টি আছে মৌলিক অধিকার, 6টি আছে মৌলিক অধিকার। ওকে, আর তোমার মৌলিক কর্তব্য আছে 11টি, আর নির্দেশমূলক নীতি আছে 17টি। ঠিক আছে, এগুলো পরিমাণটা একটু লিখে নেবে। চলো, বিমান, শান্তিময়, মনোজিৎ, ওকে, বাপ্পা, বোধিসত্ত্ব, অর্ণব, শান্তিময়, চলো সুবীর, চলো প্রত্যেকে কমেন্ট করছো, প্রত্যেকে অ্যাক্টিভ থাকো। হ্যাঁ, প্রতিটা কোয়েশ্চেন করবে। চলো স্লাইড 2 নম্বর স্লাইডে আসছে পর আমরা। তাহলে 1 2 3 4 4-এর 1 2 3 4 4-এর এ, এইগুলো হলো। এবার আমরা কি পড়বো, 5। এবার কি পড়বো দেখো, এবারে পড়বো আমরা পার্ট 5। এবারে আমরা কি পড়বো, পার্ট 5। এই যে দেওয়া আছে পার্ট 5। তো পার্ট 5-এ কি আছে না, পার্ট 5-এর মধ্যে পার্ট 5-এ আছে তোমার
সেন্ট্রাল, সেন্ট্রাল বা কি আছে বলো কেন্দ্র। পার্ট 5-এ কি আছে? কেন্দ্র। বা কেন্দ্রের কি কি ভাগ আছে সেগুলো সব এখানে দেওয়া আছে। তোমার যদি বলে পার্ট 5-এ কি আছে, তখন তুমি কি বলবে না পার্ট 5-এ আছে তোমার সেন্ট্রাল। সেন্ট্রাল মানে হচ্ছে তোমার কেন্দ্র। কেন্দ্র সরকারের কথা বলা হয়েছে পার্ট 5-এ। এবার কেন্দ্র সরকারের মধ্যে কি কি আছে? আর পার্ট 5-এর যদি তুমি আর্টিকেল বলো, তাহলে পার্ট 5-এর আর্টিকেল হচ্ছে 52 থেকে 151। 52 থেকে 151, এটা হচ্ছে পার্ট 5-এর আর্টিকেল। 52 থেকে 151, এই যে যতগুলো দেখতে পাচ্ছ এগুলো সব পার্ট 5-এরই আর্টিকেল, পুরোটাই পার্ট 5-এর আর্টিকেল। যদি পার্ট 5 বলে তাহলে আর্টিকেলটা কত থেকে কত বলবে না 52 থেকে 151। 52 থেকে 151, এটা হচ্ছে পার্ট 5। পার্ট 5-এর মধ্যে কি আছে না পার্ট 5-এর মধ্যে দেখো এতগুলো ভাগ করা আছে আবার, ঠিক আছে। যেমন পার্ট 5-এ কি আছে? সেন্ট্রাল বা কেন্দ্র 52 থেকে 151। তার মধ্যে কি আছে? এক্সিকিউটিভ আছে। এক্সিকিউটিভ কত থেকে কতটা আসে? এক্সিকিউটিভ আছে তোমার 52 থেকে 78। এক্সিকিউটিভ কাকে বলে? এক্সিকিউটিভ মানে হচ্ছে তোমার প্রেসিডেন্ট। এক্সিকিউটিভ মানে হচ্ছে তোমার প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট, এই যে কথাগুলো বলা হয়েছে সেগুলো বলা হয়েছে কোথায় না তোমার প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট। ওকে, এক্সিকিউটিভ 52 থেকে 78। তারপর কি দেওয়া আছে? পার্লামেন্ট। পার্লামেন্ট কত থেকে দেওয়া আছে বলো? 79 থেকে 122। এগুলো সব কেন্দ্রের বিষয়। তারপর কি দেওয়া আছে? লেজিসলেটিভ পাওয়ার অফ প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি কি করতে পারে? অর্ডিন্যান্স জারি করতে পারে। ওটা কত আছে? 123-এ আছে। তারপর জুডিশিয়ারি সিস্টেম আছে। জুডিশিয়ারি সিস্টেম মানে হচ্ছে বিচার ব্যবস্থা। সেটা কোথায় আছে? 124 থেকে 147-এ আছে বিচার ব্যবস্থা। তারপর কি দেওয়া আছে? ক্যাগ। ক্যাগ মানে তোমরা জানো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, মহাপরীক্ষক ও মহানিরীক্ষক, ওয়াচডগ অফ পাবলিক পার্স বলা হয়। এটা দেওয়া আছে 148 থেকে 151। তাহলে দেখো শুরু হয়েছে কোথায়? শুরু হয়েছে 52-তে। শুরু হয়েছে 52-তে, শেষ কোথায় হলো? শেষ হলো 151-তে, যেটা তোমাকে আমি বলেছিলাম। তাহলে পার্ট 5-এ কি আছে? পার্ট 5-এ আছে তোমার সেন্ট্রাল। পার্ট 5-এ কি আছে? সেন্ট্রাল। সেন্ট্রাল মানে কি বলো? কেন্দ্র। পার্ট 5-এ আছে সেন্ট্রাল। সেন্ট্রাল মানে হচ্ছে তোমার কেন্দ্র, ঠিক আছে। 52 থেকে 151, ঠিক আছে। 52 থেকে 151। ডিটেলস যদি আমি ক্লাসিফিকেশন করি তাহলে এক্সিকিউটিভ যে পাওয়ার আছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট, সেটা কত আছে? 52 থেকে 78-এ। পার্লামেন্ট কত থেকে আছে? 79 থেকে 122-এ। 123-এ কি আছে? রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে। 124 থেকে 147-এ কি আছে? জুডিশিয়ারি সিস্টেম বা বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে। আর 148 থেকে 151-তে কি আছে? ক্যাগ। এই যে 5টা জিনিস আছে, এই 5টা জিনিস সব কোথায় পড়েছে না পার্ট 5-এ পড়েছে। পার্ট 5-এ, যেখানে সেন্ট্রাল বা কেন্দ্রের কথা বলা হয়েছে। ওকে, 52 থেকে 151। আশা করি পুরো পয়েন্টটা বুঝতে পেরেছো। কমেন্ট করে একটু জানাও। বিমান, বাপ্পা, বোধিসত্ত্ব, অর্ণব, শান্তি, প্রত্যেককে বলছি এই স্লাইডটা বুঝতে পেরেছো কিনা। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, খুব ইম্পর্টেন্ট একটা। এই যে এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ ভিতরে আবার কি আছে? আমি আগের দিন পড়িয়েছিলাম। 52-তে আছে রাষ্ট্রপতি, 54-তে রাষ্ট্রপতি নির্বাচন, 61-তে রাষ্ট্রপতি অপসারণ, 63-তে উপরাষ্ট্রপতি, 66-তে উপরাষ্ট্রপতি নির্বাচন, 72-এ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, 74-এ আছে কাউন্সিল অফ মিনিস্টার বা মন্ত্রিসভা, 76-এ আছে অ্যাটর্নি জেনারেল। এই যে এক্সিকিউটিভ সব জিনিসগুলো PM কম থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে তোমার 52 থেকে 78-এ। ক্যাগটা একটু বলবেন। আচ্ছা শান্তিময়, আগের দিনও ক্যাগটা আমি বলেছিলাম, অনেক কিছু সিলেবাসের সময় বলেছিলাম, আর্টিকেলও বলেছিলাম, তা আবার বলছি, তুমি শুনে নাও। ক্যাগ মানে হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, বাংলায় বলা হয় মহাপরীক্ষক ও মহানিরীক্ষক। এটা অ্যাকচুয়ালি যে ওয়াচডগ অফ পাবলিক পার্স বলা হয়। সো গভর্নমেন্ট আমাদের কাছ থেকে যে রেভিনিউগুলো কালেক্ট করছে সেগুলো ঠিকঠাক খরচা করছে না অসৎ উপায় অবলম্বন করে নষ্ট করে দিচ্ছে, সেগুলো হিসাব নিকাশ কে করে? ক্যাগ করে। ক্যাগকে বলা হয় ওয়াচডগ অফ পাবলিক পার্স। মিনিস্ট্রি অফ ফিনান্স বা অর্থ দপ্তরের এটা একটা অর্গানাইজেশন। অর্থ দপ্তর SSC সিজিএল থেকে এই ক্যাগের চাকরি হয়, অডিট অ্যান্ড অ্যাকাউন্টের কাজ করে ক্যাগ। ওকে, এখন আছে GC মুর্মু, গিরিশ চন্দ্র মুর্মু। 148 নম্বর ধারায় আছে ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ঠিক আছে বাপ্পা, ক্লিয়ার? চলো বাকিরা বলো। খুব ইম্পর্টেন্ট স্লাইড ছিল এটা একটা, একদম হেজিটেট করো না। তোমাদের কোশ্চেনগুলো কিন্তু পরপর করে যাবে, আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, মনোজিৎ, হ্যাঁ স্যার। বাপ্পা ক্লিয়ার। শান্তিময়, ক্যাগ তুমি যদি বুঝতে পেরেছো তাহলে কমেন্টে জানাও ক্লিয়ার। চলো তাহলে দুটো স্লাইড হলো, এবার আমরা 3 নম্বর স্লাইডে আসছি। 3 নম্বর স্লাইডে কি আছে দেখো। 3 নম্বর স্লাইডে আছে তোমার, যেমন 2 নম্বর স্লাইডে পার্ট 5 পড়েছিলাম, 3 নম্বর স্লাইডে কি আসে না পার্ট 6। 3 নম্বর স্লাইডে কি আসে? পার্ট 6। কোন নম্বর আর্টিকেল থেকে? 152 থেকে 237। 152 থেকে 237। 152 থেকে 237। ওকে, 152 থেকে 237, পার্ট 5 6। পার্ট 6 এ কি আছে? স্টেট। যেমন পার্ট 5-এ কি ছিল? পার্ট 5-এ ছিল তোমার সেন্ট্রাল বা কেন্দ্র। পার্ট 6-এ কি আছে? স্টেট।
পার্ট 6-এ আছে তোমার স্টেট বা রাজ্য সরকারের কথা বলা হয়েছে। কোথায়? পার্ট 6-এ। ওকে, পার্ট 5-এ যেমন আছে তোমার সেন্ট্রাল বা কেন্দ্র, সেরকম পার্ট 6-এ কি আছে? স্টেট বা রাজ্য। ওকে, 152 থেকে 237, 152 থেকে 237, 152 থেকে 237। ওকে, 152 থেকে 237 কি কি দেওয়া আছে দেখো। না তোমরা এখানের মধ্যেও পড়েছিলাম আমি। 153-তে কি আছে? না 153 আছে রাজ্যপাল, 165-তে আছে অ্যাডভোকেট জেনারেল, 168-তে আছে রাজ্য আইনসভা, 169-এ আছে রাজ্য বিধান পরিষদ, 170-এ আছে রাজ্য বিধানসভা। এভাবে ডিটেলস ডিসকাশন করেছিলাম। 152 থেকে 237, ঠিক আছে। এখানে কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে ডেফিনেশন অফ স্টেট। কি দেওয়া আছে? 152-এ ডেফিনেশন অফ স্টেট 152-এ। তারপর কি এক্সিকিউটিভ মানে এখানে কি বলা হয়েছে? এক্সিকিউটিভ মানে এখানে গভর্নরের কথা বলা হয়েছে, রাজ্যে গভর্নরের কথা বলা হয়েছে 153 থেকে 167 পর্যন্ত। তারপর কি আছে? স্টেট লেজিসলেটর, রাজ্য আইনসভা, 168 থেকে 212, 168 থেকে 212 কি আছে বলো? রাজ্য আইনসভা। তারপরে কি দেওয়া আছে? স্টেট লেজিসলেটর পাওয়ার অফ গভর্নর, ঠিক আছে। রাজ্যপালের যে ক্ষমতা, কি ক্ষমতা? না অর্ডিন্যান্স বা অধ্যাদেশ সংক্রান্ত যে ক্ষমতা, সেটা দেওয়া আছে 213-তে। যেটা রাষ্ট্রপতি কত ছিল? 123-এ। রাষ্ট্রপতির কত, রাজ্যপালের কততে আছে? 213-তে। তারপর জুডিশিয়ারি সিস্টেম বা হাইকোর্টের কথা বলা হয়েছে কত? 214 থেকে 231-এ। আর লাস্ট কি আছে? সাবঅর্ডিনেট কোর্ট থেকে সেটা বলা হয়েছে 233 থেকে 237-এ। যে স্পেশাল ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রেসার কমানোর জন্য, যে সাবঅর্ডিনেট কোর্ট বিকল্প যে কোর্টের ব্যবস্থা করা হয়েছে বা ট্রাইব্যুনালের ব্যবস্থা করা হয়েছে, সেটা দেওয়া আছে 233 থেকে 237, 233 থেকে 237-এ সাবঅর্ডিনেট কোর্ট। ওকে, এটা স্পেশাল ট্রাইব্যুনাল নয়, এটা সাবঅর্ডিনেট কোর্টের কথা বলা হয়েছে, যেমন জেলা সেশন কোর্ট, জজ কোর্ট, দায়রা কোর্ট। হ্যাঁ, এই কথাগুলো বলা হয়েছে 233 থেকে 237-এ। চলে ভালো করে দেখে নাও। তাহলে পার্ট 6 কি সংক্রান্ত? স্টেট। কি সংক্রান্ত? স্টেট। যেমন 5 কি ছিল? সেন্ট্রাল, 6 হচ্ছে স্টেট। 152 থেকে 237, সেখানে কি কি আছে? এক্সিকিউটিভ আছে, স্টেট লেজিসলেটর আছে, অর্ডিন্যান্স পাওয়ার আছে গভর্নরের। ওকে, দেন কি আছে? হাইকোর্ট আছে, আর সাবঅর্ডিনেট কোর্টের কথা বলা হয়েছে 152 থেকে 237। চলো, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও। হ্যাঁ, সাবঅর্ডিনেট, বোধিসত্ত্ব মুখার্জি, খুব ভালো কোয়েশ্চেন। সাবঅর্ডিনেট কোর্ট মানে কি? হ্যাঁ, এক্স্যাক্ট হাইকোর্টের নিচে যে কোর্টগুলো থাকে, জেলা, দায়রা কোর্ট, সেশন কোর্ট, হ্যাঁ, এই কোর্টগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট কোর্ট। কোর্টের যে পুরো সিস্টেমটা আছে সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট কোর্ট। এক্স্যাক্ট, ঠিক বলেছো। বাকিরা কোয়েশ্চেন করো। এগুলো সব পার্ট 5-এর আন্ডারে পড়ছে, এই পার্ট 6-এর আন্ডারে পড়ছে। এগুলো সব পার্ট 6-এর আন্ডারে পড়ছে। পার্ট 6 এখানে একটা সুবিধা কি আছে বলো তো? এই নোটটাতে না তোমরা আর্টিকেল পার্ট জানবে, এবং আর্টিকেল পার্টের সঙ্গে পার্টগুলোর সঙ্গে আর্টিকেলটা কি করতে পারবে? না তোমার রিলেট করতে পারবে। নাম্বার অফ হাইকোর্ট বাবু এখন 25, এখন 25টি হাইকোর্ট আছে বর্তমানে। খুব ভালো কোয়েশ্চেন, খুব রেলিভেন্ট কোয়েশ্চেন। বর্তমানে 25টি হাইকোর্ট আছে। ওকে, আগে 21টি ছিল, 21টির পর আগে ছিল 21টি, আগে ছিল 21টির পর 21টির পর নর্থ ইস্টে আরও 3টে হলো। একটা ত্রিপুরা, একটা মেঘালয়, একটা অরুণাচল প্রদেশে 3টে হলো, লাস্ট হলো তোমার অন্ধ্রপ্রদেশে। 21, 3, 24, 1, 25, 25টি আছে। ওকে, এখন মোট হাইকোর্টের সংখ্যা হচ্ছে 25টি। আশা করি বুঝতে পেরেছি। এই স্লাইডটা প্রত্যেকে জানাও বুঝতে পেরেছো কিনা, এই স্লাইডটা বুঝতে পেরেছো কিনা প্রত্যেকে জানাবে। তাহলে প্লাস স্লাইডে আসছি। চলো, পার্ট 5 হলো, পার্ট 5-এ আছে সেন্ট্রাল বা কেন্দ্র, পার্ট 6-এ আছে রাজ্য। তাহলে এখনো পর্যন্ত যেগুলো পড়লাম একটু বলে দিই। পার্ট 1-এ আছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, পার্ট 2-এ সিটিজেনশিপ বা নাগরিকত্ব, পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, পার্ট 4-এ ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি, পার্ট 4-এ ফান্ডামেন্টাল ডিউটি মৌলিক কর্তব্য, পার্ট 5 সেন্ট্রাল, পার্ট 6 হচ্ছে স্টেট বা রাজ্য। এবার আসছি পার্ট 8। এরপর আসছি আমরা কোথায়? পার্ট 8। পার্ট 8-এ কি আছে? তো পার্ট 8-এ আছে কেন্দ্র হলো, রাজ্য হলো, এবারে কি আছে? কেন্দ্র শাসিত অঞ্চল। এবারে কি আছে দেখো, এবারে আছে তোমার পার্ট 8-এ কি আছে? পার্ট 8-এ আছে ইউনিয়ন টেরিটরি, বাংলায় কি বলে? কেন্দ্র শাসিত অঞ্চল। কটা আছে? এখন 8টা আছে বর্তমানে কেন্দ্র শাসিত অঞ্চলের কথা।
কেন্দ্রশাসিত অঞ্চলে যে কথা বলা হয়েছে সেটা বলা হয়েছে পার্ট 8-এ 239 থেকে 241, 239 থেকে 241, 239 থেকে 241। ঠিক আছে, এক্সিকিউটিভ মানে এখানে এক্সিকিউটিভ মানে এক্সাক্ট এখানে বলেছে নিয়মতান্ত্রিক প্রধান। এক্সিকিউটিভ হেড দু রকমের হেড থাকে আমাদের ভারতবর্ষে, একটা হচ্ছে এক্সিকিউটিভ হেড, একটা হচ্ছে তোমার নিয়মতান্ত্রিক প্রধান, একটা হচ্ছে শাসনতান্ত্রিক প্রধান। নিয়মতান্ত্রিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি কেন্দ্রের ক্ষেত্রে, আর স্টেটে হচ্ছে তোমার রাজ্যপাল, আর শাসনতান্ত্রিক প্রধান হচ্ছে কেন্দ্রের ক্ষেত্রে প্রধানমন্ত্রী আর রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী। তো এখানে এক্সিকিউটিভ কথাটা ওই নিয়মতান্ত্রিক প্রধানের ক্ষেত্রে ইউজ হচ্ছে। যেমন WBCS এ এক্সিকিউটিভ থাকে, হ্যাঁ, তার মানে যারা বিডিও হয় তারা WBCS এ এক্সিকিউটিভ হয়। এই জিনিসগুলো আলাদা। হ্যাঁ, এখানে যে এক্সিকিউটিভ আছে সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক। চলো 8 নম্বরে কি আছে, ইউনিয়ন টেরিটরি। ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন টেরিটরি। চলো পার্ট 5-এ কি হলো, পার্ট 5-এ হলো তোমার কেন্দ্র, পার্ট 6-এ হলো রাজ্য, এবার আছে কেন্দ্র শাসিত অঞ্চল। এরপর কি আছে, কেন্দ্র শাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরি 239 থেকে 241। চলো এবার আসছে আমরা 9, পার্ট 9। পার্ট 9-এ কি আছে, পঞ্চায়েত। জানো গ্রাম রুরাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য একটা অন্যতম সংস্থা হচ্ছে তোমার কে, পঞ্চায়েত। পঞ্চায়েত কত থেকে কতটা আছে না, 243 থেকে 243 ও, 243 থেকে 243 ও কি আছে, পঞ্চায়েত। 243 থেকে 243 ও পঞ্চায়েত। এবার কি আছে, 9 হলো 9 পঞ্চায়েত। 9-এর এ কি আছে, মিউনিসিপ্যালিটি বা পৌরসভা। 9-এর-এ মিউনিসিপ্যালিটি বা পৌরসভা। 243 পি থেকে 243 জেড জি, 243 পি থেকে 243 জেড জি কি আছে বলো, মিউনিসিপ্যালিটি বা পৌরসভা। এবার 9-এর-বি, 9-এর-বিতে কি আছে, 9-এর-বি আছে কোঅপারেটিভ সোসাইটি, বাংলায় কি বলে এটাকে, সমবায় সমিতি। কোঅপারেটিভ সোসাইটি বা সমবায় সমিতি। 243 জেড এইচ থেকে 243 জেড টি, কোঅপারেটিভ সোসাইটি বা সমবায় সমিতি। কোঅপারেটিভ সোসাইটি বা সমবায় সমিতি। পার্ট 9-বি। পার্ট 10, পার্ট 10-এ কি আছে, শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়াস, তফসিলি জাতি ও উপজাতি এলাকা। শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়াস, তফসিলি জাতি ও উপজাতি এলাকা। তফসিলি জাতি ও উপজাতি এলাকা। চলো দেখে নাও কোনো কোয়েশ্চেন থাকলে। চলো দেখে নাও 11 নম্বরে কি আছে, 10 নম্বরে তফসিলি জাতি উপজাতি এলাকা। শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়াস, শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়াস, তফসিলি জাতি উপজাতি এলাকা। 244 থেকে 244 এ, 244 থেকে 244 এ। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও প্রত্যেকে। ঠিক আছে, তাহলে দেখে নাও এখানে আমরা 1 2 3 4 5 5টা পার্ট পড়লাম। 8 নাম্বার আছে কেন্দ্রশাসিত অঞ্চল, 9 আছে পঞ্চায়েত, 9-এর-এ আছে মিউনিসিপ্যালিটি বা পৌরসভা। ঠিক আছে, 9-এর-বি আছে কোঅপারেটিভ সোসাইটি বা সমবায় সমিতি, আর 10-এ আছে শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়াস, তফসিলি জাতি ও উপজাতি এলাকা। প্রত্যেকে বলো, যার যা রেলিভেন্ট কোশ্চেন আছে প্রত্যেকে জানাও। চলো কোশ্চেন করো প্রত্যেকে।
চলো এরপর আমরা প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছ, ঠিক আছে। এখান থেকে কেমন প্রশ্ন হয়? এখান থেকে প্রশ্ন হয় অংশমান পরীক্ষা কোশ্চেন আসবে যে ভারতের সংবিধানে কততম পার্টে পঞ্চায়েতের কথা বলা হয়েছে, মিউনিসিপ্যালিটির কথা বলা হয়েছে, ঠিক আছে, কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা হয়েছে। এরকমভাবেও কোশ্চেনটা আসতে পারে বা ঘুরিয়েও দিতে পারে যে 9 নম্বর পার্টে কী আছে, 3 নম্বর পার্টে কী আছে, 4 নম্বর পার্টে কী আছে, ম্যাচিং আসতে পারে। এদিকে 4টা পার্ট দেবে, এদিকে 4টা সাবজেক্ট হবে। আমি তোমাদের এমসিকিউ করাবো, এমসিকিউতে বলে দেবো যে কীভাবে তোমার পার্ট থেকে কীভাবে কোশ্চেনগুলো হয়, ঠিক আছে। আচ্ছা, সুবির গণায় জেড এইচ জেড ডি এগুলো কি? এগুলো কিছু না, এগুলো হচ্ছে তোমার সাব আর্টিকেল, ঠিক আছে। 243 থেকে 243 ও এর পর কি হয় পি, পি থেকে জেড জি। জেড জি কেন হলো না? জেডের পর তো আর কিছু নেই, জেডের পর জেড বি, জেড সি, জেড ডি এভাবে বলা হয়েছে, ঠিক আছে। তো এই জন্যেই জেড এইচ জেড ডি এগুলো কিছু না, সাব আর্টিকেল এগুলো, ঠিক আছে। চলো অংশমান করাবো তোমাদের এমসিকিউ, আমি দেখাবো কীভাবে কোয়েশ্চেন হয় এরকম করে। অলরেডি তোমাদেরকে দিয়েও দিয়েছি আমি অ্যাপের মধ্যে, যে অ্যাপের মধ্যে, ঠিক আছে, অ্যাপের মধ্যে যে তোমার স্পিড টেস্ট বলে একটা অপশান আছে, যেখান থেকে স্পিড টেস্ট ঢুকবে, স্পিড টেস্টের ভিতরে এমসিকিউ টেস্টে ঢুকবে, তখন দেখতে পাবে যে কালকে যে টপিকটা পড়িয়েছি তার উপর এমসিকিউ অলরেডি দেওয়া আছে। আমি তাছাড়া এখানে লাইভও করাবো তোমাদের, ঠিক আছে। চলো প্রত্যেকে রেসপন্স করে, প্রত্যেক আশা করে বুঝতে পেরেছ। এবার আমরা আসছি পার্ট 11, 11 নম্বর পার্টে। 11 নম্বর পার্টে কি আছে না, আছে কেন্দ্র রাজ্য সম্পর্ক 245 থেকে 11 নম্বর পার্টে আছে 245 থেকে 263। এটা আছে সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ, কেন্দ্র রাজ্য সম্পর্ক। কেন্দ্র রাজ্য সম্পর্ক কত ধরনের হয়? সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ, কেন্দ্র রাজ্য সম্পর্ক। কেন্দ্র রাজ্য সম্পর্কের উপর অনেকগুলো কমিটি আছে যারা রিপোর্ট দিয়েছিল, হ্যাঁ, সরকারিয়া কমিশন, পুঞ্চি কমিশন, এগুলো সব হচ্ছে কি কেন্দ্র রাজ্য সম্পর্ক সংক্রান্ত কমিশন। কেন্দ্র রাজ্য সম্পর্ক, সরকারিয়া কমিশন, পুঞ্চি কমিশন, এগুলো হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্ক সংক্রান্ত, ঠিক আছে। তো যাই হোক, পার্ট 11তে কি আছে না, সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ, কেন্দ্র রাজ্য সম্পর্ক। ওকে, 245 থেকে 263 নম্বর আর্টিকেলে আছে। এই যে দেখো 245 শুরু হয়েছে আর শেষ হচ্ছে কোথায়? 263-তে। তো ক ধরনের সম্পর্ক আছে? 2 ধরনের সম্পর্ক আছে। একটা হচ্ছে লেজিসলেটিভ রিলেশনশিপ, সেটা হচ্ছে 245 থেকে 255। লেজিসলেটিভ রিলেশনশিপ 245 থেকে 255। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপ 256 থেকে 263। 256 থেকে 263, 256 থেকে 263, এই 2 ধরনের সম্পর্কের কথা বলা হয়েছে। 2 ধরনের সম্পর্কের কথা বলা হয়েছে, ঠিক আছে। দেখো লতা মাঝির কোশ্চেন আছে, কি কোশ্চেন আছে না, তোমার কোশ্চেন IXBটা আবার বলুন। 9B, 9-এ কি আছে? পঞ্চায়েত। 9B এতে কি আছে? মিউনিসিপ্যালিটি বা পৌরসভা। 9-এর বিতে কি আছে? কোঅপারেটিভ সোসাইটি, বাংলায় কি বলে? সমবায় সমিতি। বিভিন্ন রকম সমবায় দেখবে সরকারের পক্ষ থেকে তৈরি করা হয়েছে, হ্যাঁ, এর বিভিন্ন রকম আর্থিক সাহায্য করে বিভিন্ন রকম ফিল্ডে। তো সেই সমবায় সমিতির কথা বলা হয়েছে কোথায় না, IXBতে, 9-এর বিতে। চলো এরপর আসি আমরা নেক্সট স্লাইডে কি আছে দেখো, 12 নম্বর। 12 নম্বর কি বলা হয়েছে? 12 নম্বর পার্ট 12 পড়ছে। পার্ট 12তে কি আছে দেখো, 264 থেকে পার্ট 12তে কত থেকে কত আছে দেখো, 264 টু 300A, এই কথাটা বলা হয়েছে। পার্ট 12 কি বলা আছে? ফিনান্স অ্যান্ড প্রপার্টি, অর্থ ও সম্পত্তি। ফিনান্স অ্যান্ড প্রপার্টি, অর্থ ও সম্পত্তির কথা বলা হয়েছে। অর্থ ও সম্পত্তির কথা বলা হয়েছে। অর্থ ও সম্পত্তির কথা বলা হয়েছে। অর্থ ও সম্পত্তির কথা বলা হয়েছে, ফিনান্স অ্যান্ড প্রপার্টি, ঠিক আছে। দেখো 264 থেকে 290, 264 থেকে 290 কি বলা হয়েছে? ফিনান্স, অর্থ। তারপর কি দেওয়া আছে? বরোয়িং 292 থেকে 293। তারপর দিয়ে আছে প্রপার্টি, কন্ট্রাক্টস, রাইটস, লাইবিলিটিস, অব্লিগেশন, সুইটস, এই কথাগুলো বলা হয়েছে 294 থেকে 300A-তে। তারপর কি বলা আছে? রাইট টু প্রপার্টি, ঠিক আছে, সম্পত্তির অধিকার, সেটা কথা আছে 300A-তে। এটা খুব ইম্পর্টেন্ট, 300A-তে, ঠিক আছে।
এই যে এখানে আছে এর ভিতরে 280 আছে, 280তে তোমার কি আছে, 280তে আছে ফিনান্স কমিশন বা অর্থ কমিশন, 280তে ফিনান্স কমিশন বা অর্থ কমিশন। এখানে পার্ট 12-এ কি আছে, 264 থেকে 300A। পার্ট 12-এ আছে 264 থেকে 300A কি আছে, ফিনান্স অ্যান্ড প্রপার্টি, অর্থ ও সম্পত্তি। ফিনান্স আছে তোমার 264 থেকে 290, বরোয়িং আছে 292 থেকে 293। যাক, পার্টগুলো বেশি ইম্পর্টেন্ট আর্টিকেলগুলোর চেয়ে ওইখানে। হ্যাঁ, পার্ট 12-এ কি আছে, ফিনান্স অ্যান্ড প্রপার্টি, অর্থ ও সম্পত্তির কথা বলা হয়েছে। এই যে সবসময় এই যে এতগুলো ডিটেলস আছে, এতগুলো ডিটেলস না পড়ে তুমি কোনটা পড়বে, এই জায়গাটা পড়বে, এই জায়গাটা। পার্ট 12-এ কি আছে, ফিনান্স, প্রপার্টি, কন্ট্রাক্টস অ্যান্ড সুইটস, ফিনান্স, প্রপার্টি, কন্ট্রাক্টস অ্যান্ড সুইটস। চলো তারপর কি আসছে মানে পার্ট 13, 13 নম্বর পার্টে কি আছে, 13 নম্বর পার্টে আছে তোমার ট্রেডস অ্যান্ড কমার্স, ব্যবসা ও বাণিজ্য, ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। হ্যাঁ, ভারতের ভূখণ্ডের মধ্যে তুমি ব্যবসা বাণিজ্য করতে পারো, সেই কথাটা বলা হয়েছে আর্টিকেল 13, 13-তে 301 থেকে 307, 301 থেকে 307, 301 থেকে 307। তাহলে আমরা যেগুলো এখনো পর্যন্ত পড়লাম সেগুলো আবার রিভিশন করে নিই। কী কী পড়লাম এখনো পর্যন্ত, কী কী পড়লাম সেগুলো একটু তোমার রিভিশন করে নিই। পার্ট 1 ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, পার্ট 2 সিটিজেনশিপ বা নাগরিকত্ব, পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, পার্ট 4 ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা নির্দেশমূলক নীতি, পার্ট 4A ফান্ডামেন্টাল ডিউটি মৌলিক কর্তব্য, পার্ট 5 সেন্ট্রাল, পার্ট 6 স্টেট, পার্ট 8 ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত অঞ্চল, পার্ট 9 পঞ্চায়েত, পার্ট 9A মিউনিসিপ্যালিটি বা পৌরসভা, পার্ট 9B কোঅপারেটিভ সোসাইটি বা সমবায় সমিতি, পার্ট 10 শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়াস তফসিলি জাতি উপজাতি এলাকা, পার্ট 11 সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ কেন্দ্র রাজ্য সম্পর্ক, দু ধরনের সম্পর্কের কথা বলা আছে, একটা লেজিসলেটিভ রিলেশনশিপ, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপ। ওকে, নেক্সট 12 ফিনান্স, প্রপার্টি, 13 ট্রেড অ্যান্ড কমার্স। নেক্সট আসছি আমরা এরপরে, ঠিক আছে। 72 কোশ্চেন কী আসে না স্যার, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপে একটু ডিটেলসটা বলুন। আচ্ছা, এগুলো আমরা ডিটেলস পড়বো যখন সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ পড়বো, হ্যাঁ, তখন রিলেশনশিপগুলো বলবো, ঠিক আছে। তখন দু ধরনের, একটা হচ্ছে ফিনান্সিয়াল রিলেশনশিপ, ঠিক আছে, একটা বা লেজিসলেটিভ রিলেশনশিপ, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপ। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপ মানে হচ্ছে এই যে ক্ষমতা কার কোনটা এখতিয়ারে আছে, এই যে ক্ষমতার কথাটাই বলা হয়েছে কোথায়, তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপে। কোনো জায়গায় কেন্দ্র হস্তক্ষেপ করে, কোনো জায়গায় রাজ্য হস্তক্ষেপ করে। এই যে ধরো ওয়েস্ট বেঙ্গল বর্তমান মুখ্যমন্ত্রী চাইছেন যে ওয়েস্ট বেঙ্গল নামটা চেঞ্জ করে বেঙ্গল বা বাংলা এরকম কিছু রাখতে চাইছে। এটা কিন্তু রাখতে চাইলে কিন্তু রাখতে পারবে না, ঠিক আছে। এই লোকসভা আমাদের যে বিধানসভা আছে, বিধানসভায় যে মেজরিটি পায় তার এটা পারমিশনের জন্যে পার্লামেন্টে যাবে, হ্যাঁ, যে ওয়েস্ট বেঙ্গলের নামটা চেঞ্জ করে বাংলা করা হোক বা পশ্চিমবঙ্গ করা হোক। ওকে, কিন্তু চাইলে কিন্তু হবে না, চাইলাম এখানে বিল পাস হয়ে গেল আমাদের বিধানসভাতে এবং ওইখানেও পাস হয়ে যাবে, তার কোনো গ্যারেন্টি নেই। তো সেক্ষেত্রে বলছি এখানে সম্পর্কে কথা বলে অ্যাডমিনিস্ট্রেশনে কার কোথায় কতটা অধিকার আছে, কতটা কে এখতিয়ার আছে, কতটা কাজ করতে পারবে, সেই কথাগুলোই বলা হয়েছে কোথায় না 11 নম্বরে আছে, সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন। ফিনান্সিয়াল রিলেশনশিপ, সেখানে তোমার টাকা সংক্রান্ত যে সম্পর্ক, সেই সম্পর্কে কথা বলা হয়েছে। যেখানে আইন প্রণয়নের ক্ষেত্রে প্রশ্ন উঠবে, সেখানে আইন প্রণয়ন সংক্রান্ত যে এখতিয়ার সেগুলো বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপ কী হয়। 13 নম্বরে ব্যবসা বাণিজ্য উইদিন বিমানের মনোজিৎ দুজনেরই কোয়েশ্চেন আছে। কি বলেছি যে 13 নম্বরে কি আছে, 13 নম্বরে ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্যের কথা বলা হয়েছে উইদিন দ্য ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া, ঠিক আছে। চলো এরপর আসছি আমরা পার্ট 14, পার্ট 13 হলে এরপর আসছি আমরা পার্ট 14, 14 নম্বর পার্টে আসছি। 14 নম্বর পার্টে কি আছে বলো, সার্ভিস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট, কেন্দ্র সরকার রাজ্য সরকারের আন্ডারে যে চাকরিগুলো কথা বলা হয়েছে, সার্ভিস, এটাকে তুমি অল ইন্ডিয়া সার্ভিসও বলতে পারো, অল ইন্ডিয়া সার্ভিসও বলতে পারো, সার্ভিসেস আন্ডার ইউনিয়ন অ্যান্ড স্টেট বা অল ইন্ডিয়া সার্ভিসও বলতে পারো। অন্য আর্টিকেল থেকে আছে 308 থেকে 323, 308 থেকে 308 থেকে 323, 308 থেকে 323 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে না, পার্ট 14 সার্ভিস আন্ডার ইউনিয়ন স্টেট বা অল ইন্ডিয়া সার্ভিসের কথা বলা হয়েছে, ঠিক আছে। অল ইন্ডিয়া সার্ভিস কী আছে না, এখানে প্রতিটা স্টেটে কী আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে। আর সেন্ট্রালে কী আছে, সেন্ট্রালে আছে তোমার ইউপিএসসি, স্টেটে আছে পিএসসি, সেন্ট্রালে আছে ইউপিএসসি। ওকে, 300। এবার কি দেয় 14A,
14 নম্বর পার্টে কি দেওয়া আছে? ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বাংলা কি? বিশেষ আদালত। ট্রাইব্যুনালের বাংলা হচ্ছে বিশেষ আদালত। 323 থেকে 323 এ থেকে 323 বি, 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 323 এ থেকে 323 বি এর কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে। ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল মানে কি? ট্রাইব্যুনালের বাংলা হচ্ছে বিশেষ আদালত। হ্যাঁ, বিশেষ আদালত। একটু বুঝিয়ে দিচ্ছি কিরকম। বিশেষ আদালত কি বলেছে দেখো, দেখবে পরিবেশ সংক্রান্ত যে মামলাগুলো সেগুলো কি কোথায় করতে হয়? গ্যাটে করতে হয়। গ্যাটে করতে হয়, গ্রিন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। চাকরি সংক্রান্ত যে কোনো কেস কোথায় করতে হয়? স্যাটে করতে হয়, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। আর সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের প্রেসার কমাবার জন্য কিছু বিশেষ আদালত তৈরি করা হয়েছে এরকম, যেগুলোকে আমরা কি বলি? ট্রাইব্যুনাল বা বিশেষ আদালত। 323 এ থেকে 323 বি, 323 এ থেকে 323 বি। ওকে, নেক্সট। তারপর আসছে 15 নম্বর পার্টে আসছে। 15 নম্বর পার্টে কি আছে? ইলেকশন। ইলেকশনের বাংলা কি? ইলেকশন মানে হচ্ছে তোমার নির্বাচন। ইলেকশন বা নির্বাচন। 324 থেকে 329। পার্ট 15 ইলেকশন। ইলেকশন মানে কি বলো? নির্বাচন। 324 থেকে 329, 324 থেকে 329। তারপর কি দেওয়া আছে? 16তে কি দেওয়া আছে? স্পেশাল প্রভিশন ফর দি সার্টেন ক্লাসেস। এখানে ওবিসিদের কথা বলা হয়েছে, বিশেষ জাতিদের জন্য বিশেষ সুযোগ সুবিধা। ওবিসিদের কথা বলা হয়েছে, স্পেশাল প্রভিশন ফর দি সার্টেন ক্লাসেস। 330 থেকে 342, বিশেষ জাতিদের জন্য বিশেষ সুযোগ সুবিধা। স্পেশাল প্রভিশন ফর দি সার্টেন ক্লাসেস, স্পেশাল প্রভিশন ফর দি সার্টেন ক্লাসেস, বিশেষ জাতিদের জন্য বিশেষ সুযোগ সুবিধা। দেখে নাও একবার। তাহলে পার্ট 14তে কি আছে? অল ইন্ডিয়া সার্ভিসেস, সর্বভারতীয় চাকরি বা সার্ভিস আন্ডার ইউনিয়ন স্টেট। 14 এতে কি আছে? ট্রাইব্যুনাল বা বিশেষ আদালত। 15তে কি আছে? ইলেকশন বা নির্বাচন। 15তে কি আছে? ইলেকশন বা নির্বাচন। 15তে আছে তোমার ইলেকশন বা নির্বাচন। ওকে, তারপর কি দেওয়া আছে তোমার? 16তে কি আছে? না, ওবিসিদের জন্য, ওবিসিদের বিশেষ ছাড়ের কথা বলা হয়েছে। ওবিসিদের বিশেষ ছাড়ের কথা বলা হয়েছে। ওকে, চলো, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাবে। এরপর আমরা নেক্সট স্লাইডে আসবো। চলো নেক্সট। এরপর আসছি আমরা 17 নম্বর। কোথায় আসছি এরপর আমরা? 17 নম্বর স্লাইডে আসছি। এরপর আসছি আমরা 17 নম্বর স্লাইড। 17 নম্বর স্লাইডে কি দেওয়া আছে দেখো? XVIS অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা সরকারি ভাষা। কতগুলো সরকারি ভাষা আছে? না, 22টি সরকারি ভাষা আছে। ঠিক আছে, এবার তোমার অ্যামেন্ডমেন্টে পড়াবো, দেখবে। হ্যাঁ, অ্যামেন্ডমেন্টে 21st অ্যামেন্ডমেন্টে কি অ্যাড হয়েছিল? না, সিন্ধি। 21st অ্যামেন্ডমেন্টে সিন্ধিকে অ্যাড হয়েছে। 71st অ্যামেন্ডমেন্টে কি কি হয়েছিল? মণিপুরি, কোঙ্কনি আর নেপালি। মণিপুরি, কোঙ্কনি, নেপালি, এই 3টে ভাষাকে অ্যাড করা হয়েছিল 71st অ্যামেন্ডমেন্টে। আর 92nd অ্যামেন্ডমেন্টে, 92তম সংবিধান সংশোধনীতে, 92তম 92nd অ্যামেন্ডমেন্টে কি কি হয়েছিল? না, बोडो, डोगरी, साँवताली আর मैथिली। बोडो, डोगरी, मैथिली আর সাঁওতালি, 4টি ভাষাকে অ্যাড করা হয়েছিল। ঠিক আছে, তাহলে দেখো এই যে সিন্ধি ছিল আমাদের 15তম ভাষা। সিন্ধি ছিল 15, মণিপুরি 16, কোঙ্কনি 17, নেপালি 18, बोडो 19, डोगरी 20, मैथिली 21 আর সাঁওতালি হচ্ছে 22। 17 নম্বর পাঠে কার কথা বলা হয়েছে? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সরকারি ভাষা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা সরকারি ভাষার কথা বলা হয়েছে। সরকারি ভাষা কতগুলো আছে? 22টি আছে। 22টি আছে সরকারি ভাষা। ঠিক আছে, সেখানে কী কী আছে? ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন, কেন্দ্র সরকার যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে 343 থেকে 344। রিজনাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সেগুলো কী আছে? 345 থেকে 347। কোথাও বাংলা বলা হয়, কোথাও গুজরাটি, কোথাও আসামি, কোথাও পাঞ্জাবি, কোথাও তামিল, কোথাও তেলেগু, কোথাও কোঙ্কনি। এইগুলোকে আমরা কি বলবো? রিজনাল ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ অফ দ্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কোর্টে যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয় 348 থেকে 349। আর স্পেশাল ডিরেক্টিভ সেগুলো আবার 350 থেকে 351। তাই যদি আর্টিকেলটা দেখি তাহলে কি হবে? 343 থেকে 351, 343 থেকে 351। এটা হচ্ছে কার? না, পার্ট 17, 17 নম্বর পার্ট 17 আর্টিকেল।
পার্ট 17 আর্টিকেল। পার্ট 17 টপিক। ওকে, চলো আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট আসছি এবার আমরা আজকে হয়তো এটার মানে পার্টের লাস্ট টপিক, সেটা হচ্ছে তোমার 18তে কি আছে? 18তে আছে তোমার এমার্জেন্সি বা জরুরি অবস্থা। কোন দেশ থেকে নিয়েছি? জার্মানি। এমার্জেন্সি বা জরুরি অবস্থা, 3 ধরনের এমার্জেন্সি আছে। একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, একটা স্টেট এমার্জেন্সি, একটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। 352 থেকে 360 3 ধরনের এমার্জেন্সি কথা বলা হয়েছে। 3 ধরনের এমার্জেন্সি কথা বলা হয়েছে। ওকে, ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি আর স্টেট এমার্জেন্সি আর ফিনান্সিয়াল এমার্জেন্সি। 352 থেকে 360। এবারে আছে পার্ট 19, 19 নম্বর পার্ট আছে। 19 নম্বর পার্টে কি আছে? মিসেলেনিয়াস। মিসেলেনিয়াস মানে কি আছে বলো? মিসেলেনিয়াস মানে হচ্ছে তোমার বিবিধ। মিসেলেনিয়াসের কথা বলা হয়েছে 361 থেকে 367। মিসেলেনিয়াস বা বিবিধ কথা বলা হয়েছে। মিসেলেনিয়াস বা টোটাল যা জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর কথা বলা হয়েছে এখানে। 20তে কি আছে? 20তে দেওয়া আছে তোমার অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনী, যেটা আমরা কোন দেশ থেকে নিয়েছি? সাউথ আফ্রিকা থেকে নিয়েছি। সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনী। ক নম্বর পার্টে আছে? না, এটা আছে তোমার কোন নম্বর আর্টিকেল আছে? 368। 368-এ আছে অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্টের প্রসেস কি আছে? না, যে কোনো জিনিস চেঞ্জ করতে গেলে লোকসভা রাজ্যসভার কি লাগে? না, পারমিশন লাগে তোমার। ঠিক আছে, তো লোকসভা রাজ্যসভা মান্যতাতে যে কোনো বিল পাস হবে, এটাকে বলা হয় অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধনী। 21 নম্বর কি আছে? টেম্পোরারি, ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশন। স্পেশাল প্রভিশনের কথা বলা হয়েছে 369 থেকে 392। 21 নম্বর আছে টেম্পোরারি, ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশন, 365 থেকে 392। আর 22 নম্বরে কি আছে? না, শর্ট টাইটেল, কমেন্সমেন্ট, অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি অ্যান্ড রিপিলস। ঠিক আছে, হিন্দি ভাষার উপরে যে প্রায়োরিটি দেওয়া হয়েছে সে প্রায়োরিটি কথা বলা হয়েছে কোথায়? না, পার্ট 22-তে 393 থেকে 395, 393 থেকে 395 কথা বলা হয়েছে। দেখে নাও, খুব ইম্পর্টেন্ট আছে এটা, খুব ইম্পর্টেন্ট। এই যে অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি, এই কথাটা মনে রাখবে, এই টার্মটাই তোমাকে দেবে। অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি কোন নম্বর পার্টে আছে? কি বলবে? 22, পার্ট 22-এ আছে। দেখে নাও তাহলে। 17তে কি ছিল? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। 18তে কি ছিল? এমার্জেন্সি। 19-এ কি ছিল? মিসেলেনিয়াস। 20-তে কি ছিল? অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনী। 21-এ কি আছে? না, টেম্পোরারি, ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশনের কথা বলা হয়েছে কোথায়? না, 21-এ। 22-এ কি আছে? অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি। অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি কথা বলা হয়েছে 393 থেকে 395। এইগুলি ছিল আমাদের পার্ট, যে 25টা পার্ট ছিল। 25টা পার্টের মধ্যে পার্ট, সাব পার্ট সব মিলে এগুলো আমরা পড়লাম। ভালো করে একবার দেখে নাও, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও। ওকে, এরপর যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে তোমার শিডিউল বা তফসিলি। এরপর যেটা পড়বো সেটা হচ্ছে তোমার শিডিউল বা তফসিলি, লিস্ট অফ শিডিউল। যখন ভারতীয় সংবিধান তৈরি হয় তখন কটা? 8টা শিডিউল ছিল। এখন কতগুলো আছে? 12টা শিডিউল আছে। 1950 সালে যখন ভারতীয় সংবিধান তৈরি হয় তখন কটা ছিল? 8টা। আর বর্তমানে এখন কতগুলো আছে? এখন আছে তোমার 12টা শিডিউল আছে। 12টি শিডিউল আছে বা তফসিলি আছে। 12টি শিডিউল বা তফসিলি আছে। ওকে, চলে গেল পড়বো। তার আগে তুমি বলো যে আগের স্লাইডে কোনো কোয়েশ্চেন আছে কি না? আগের স্লাইডে কোনো কোয়েশ্চেন আছে কিনা জানাও। চলো, কোনো কোয়েশ্চেন থাকলে জানাও, তো কমেন্ট করো। ঠিক আছে, অ্যাক্টিভ থাকো। হ্যাঁ, এরপর আমরা কি পড়বো? শিডিউল। শিডিউলে বাংলা কি? তফসিলি। ভারতের সংবিধান তৈরি হয় তখন 8টা শিডিউল ছিল। বর্তমানে কতগুলো আছে? বর্তমানে তোমার 12টি শিডিউল আছে বা 12টি তফসিলি আছে। 21 আর 22টা একবারে বলছি। আচ্ছা, ঠিক আছে। 18তে আছে তোমার এমার্জেন্সি। 19-এ আছে তোমার মিসেলেনিয়াস। 20-তে আছে তোমার অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনী। 21-এ কি আছে? 21-এ আছে দেখো, 21-এ আছে তোমার টেম্পোরারি, ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশন। স্পেশাল প্রভিশনের কথা বলা হয়েছে, বিশেষ ছাড়ের কথা বলা হয়েছে।
ঠিক আছে, যেটা আছে 369 থেকে 392। লাস্ট আছে অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি, যে আমাদের হিন্দি ভাষার উপর যে জোর দেওয়া হয়েছে, প্রায়োরিটি দেওয়া হয়েছে, মানে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যদিও না হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হিন্দিকে ইউজ করি, সেটা বলা হয়েছে তোমার 22 নম্বর পার্টে। 22 নম্বর পার্টে অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি। পার্ট 17 আছে বোধিসত্ত্ব, পার্ট 17 আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সরকারি ভাষা। এখানে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ আছে, রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, সেই কথাগুলো বলা হয়েছে। সেরকম একটা ল্যাঙ্গুয়েজ আছে, কি বলো, সেরকম একটা ল্যাঙ্গুয়েজ আছে তোমার স্পেশাল ডিরেক্টিভটা। তো সেরকমই তোমার এই যে স্পেশাল ল্যাঙ্গুয়েজ যে কথা বলা হয়েছে, মানে কি বলবো, যেমন ধর নাগাল্যান্ডে কিন্তু ইংলিশকে মানে ওদের যে মিডিয়াম অফ স্পিকিং সেটা হচ্ছে তোমার নাগামিজ আর ইংলিশ। সেই স্পেশাল যে প্রভিশনগুলো আছে সেই কথাগুলো বলা হয়েছে। সার্কেরিয়া কমিশন, দিয়া কোয়েশ্চেন আছে, সার্কেরিয়া কমিশন কি? এই যে কেন্দ্র রাজ্য সম্পর্কগুলো বললাম, লেজিসলেটিভ রিলেশনশিপ, ফিনান্সিয়াল রিলেশনশিপ, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপ, এই রিলেশনশিপগুলো সম্পর্কে এই কমিশনগুলো তাদের রিপোর্ট জমা করেছিল, যে কীভাবে সম্পর্কটা ভালোভাবে থাকবে এবং সুষ্ঠুভাবে একটা দেশ বা রাজ্য পরিচালিত হবে। এই কথাগুলো বলা আছে সার্কেরিয়া কমিশন আর পুঞ্চি কমিশনে। ওকে, চলো এরপর আমরা কি শুরু করবো, লিস্ট অফ শিডিউল। শিডিউল বাংলা কি? শিডিউল বাংলা হচ্ছে তোমার তপস্বী। অ্যাট প্রেজেন্ট কতগুলো শিডিউল আছে? শিডিউল আছে তোমার 12টা। বর্তমানে 12টি শিডিউল আছে, 12টি শিডিউল বাংলায় কি বলে, তফসিলি আছে। ওয়ান বাই ওয়ান আমরা ডিসকাস শুরু করি। হ্যাঁ, স্পেশাল প্রভিশন সবার ক্ষেত্রে দেওয়া আছে, ওবিসিদের যেমন দেওয়া আছে, ওবিসিদের দেওয়া আছে তোমার 16 নম্বর, যেমন বাকিদেরও দেওয়া আছে। ঠিক আছে, ফার্স্ট শিডিউলে কি আছে? 1 নম্বর শিডিউলে আছে তোমার 28টি স্টেট ও 7টি না, এখানে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা হয়েছে ফার্স্ট শিডিউলে। ওকে, 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা হয়েছে। না, অংশমান 10 নম্বরে ছাড় নয়, 10 নম্বরে বলা হয়েছে শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়াস। কিছুগুলো স্টেট আছে নর্থ ইস্টের, কিছুগুলো স্টেটকে, যেগুলো SC ST এলাকার উপরে ডিপেন্ড করা হয়েছে। যেমন ধরো নাগাল্যান্ডে যত পপুলেশন আছে সবাই নাগাল্যান্ডের নাগরিক মানেই তারা এসটি। তো এরকম কিছু স্পেশালি নর্থ ইস্টের স্টেটগুলোকে SC ST মানে পুরো স্টেটটাকে SC বা STতে মর্যাদা দেওয়া হয়েছে, সেটাই বলা হয়েছিল। ঠিক আছে, যে SC 10 নম্বর শিডিউল কিন্তু SCদের জন্য ছাড়া দেয়নি। SC ST এলাকাটাকে ভাগ করা হয়েছে, কার উপর করে বলো? SC STর উপরে এলাকা ভাগ করা হয়েছে। চলো 2 নম্বর শিডিউলে কি আছে? প্রথম দুটো লাইন ভালো করে মনে রাখবে। একটা হচ্ছে স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস। ওকে, স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস কথা বলা হয়েছে, দুটো মনে রাখবে। স্যালারি মানে হচ্ছে বেতন, অ্যালাউন্সেস মানে হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা কথা বলা হয়েছে। কার বলা হয়েছে? বিভিন্ন যে সাংবিধানিক পদগুলো আছে। কোন কোন সাংবিধানিক পদ আছে? সাংবিধানিক পদ আছে দেখে নাও তোমার, প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি, গভর্নর বা রাজ্যপাল, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রিসভা, চিফ মিনিস্টার, জাজ অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট। ওকে, মেম্বার অফ ওরা 3 নম্বর শিডিউলে আসছে। চলো থার্ড শিডিউলে কি আছে দেখে নাও। থার্ড শিডিউলে আছে ওথ অ্যান্ড অ্যাফার্মেশন। এই যে প্রথম দুটো ওয়ার্ড, এই দুটো ওয়ার্ড ভালো করে মনে রাখবে। কি বললাম বলো? ওথ অ্যান্ড অ্যাফার্মেশন, শপথ বাক্য পাঠ। ওথ অ্যান্ড অ্যাফার্মেশন অফ ভেরিয়াস কনস্টিটিউশনাল পোস্ট, বিভিন্ন সাংবিধানিক পদাধিকার যে ব্যক্তিগুলো আছে তাদের শপথ বাক্য পাঠের কথা বলা হয়েছে। ওথ অ্যান্ড অ্যাফার্মেশন অফ প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, কাউন্সিল অফ মিনিস্টার্স, চিফ মিনিস্টার্স, মুখ্যমন্ত্রী, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি, গভর্নর বা রাজ্যপাল, এদের কথা বলা হয়েছে। কত? থার্ড শিডিউলে বলা হয়েছে। ঠিক আছে, 3 নম্বর তফসিলিতে বলা হয়েছে। এবার কি দেওয়া আছে? 4th শিডিউল। 4 নম্বর শিডিউলে কি বলা আছে? এখানে 4 নম্বর শিডিউলে কি বলা হয়? 4 নম্বর শিডিউল ডিস্ট্রিবিউশন অফ সিটস অফ রাজ্যসভা বিটুইন দ্য স্টেট অ্যান্ড স্টেট হবে না, ডিস্ট্রিবিউশন অফ সিট হবে, ডিস্ট্রিবিউশন অফ সিট অফ রাজ্যসভা বিটুইন দ্য স্টেট অ্যান্ড দ্য ইউনিয়ন টেরিটরিজ। ঠিক আছে, রাজ্যসভায় আসন বন্টন, রাজ্যসভার সিট কে কতগুলো পাবে, রাজ্য কতগুলো পাবে, কেন্দ্রশাসিত অঞ্চল কতগুলো পাবে, এই যে ভাগ, এই ভাগটার কথা বলা হয়েছে কোন নম্বরে?
4 নম্বর শিডিউলে বলা হয়েছে, 4th শিডিউলে বলা হয়েছে সিট অ্যালোকেশন ইন রাজ্যসভা, রাজ্যসভায় আসন বন্টন। সিট অ্যালোকেশন ইন রাজ্যসভা বাংলায় কি বলে? রাজ্যসভায় আসন বন্টন। ঠিক আছে, সিট অ্যালোকেশন ইন রাজ্যসভা, রাজ্যসভায় আসন বন্টনের কথা বলা হয়েছে 4 নম্বরে। নেক্সট কি আছে 5 নম্বর, 5 নম্বর কি আছে দেখো, 5 নম্বর শিডিউলে কি আছে? স্পেশাল প্রভিশন ফর এসসি অ্যান্ড এসটি অ্যান্ড আদার মাইনরিটিস কমিউনিটি। ঠিক আছে, এখানে দেখো বলা হয়েছে, যেটা ভবিষ্যৎ তুমি একটু আগে বলছিলে, হ্যাঁ, এসসি এসটি ওবিসি এদের বিশেষ ছাড়াই কথা বলা হয়েছে। ক নম্বর শিডিউলে? 5 নম্বর শিডিউলে বলা হয়েছে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং যারা পিছিয়ে পড়া জাতি আছে তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। ক নম্বর শিডিউলে আছে বলো? 5 নম্বর শিডিউলে আছে, 5 নম্বর শিডিউল বা তফসিলিতে আছে। এরপরে 6 নম্বর শিডিউলে, 6 নম্বর তফসিলিতে কি আছে দেখে নাও। 6 নম্বর আছে তোমার ট্রাইবাল এরিয়া ইন নাগাল্যান্ড, মণিপুর অ্যান্ড মিজোরাম। নাগাল্যান্ড, মণিপুর আর মিজোরামে যে উপজাতি এলাকাগুলো আছে সেই উপজাতি এলাকাগুলোর কথা বলা হয়েছে। ট্রাইবাল এরিয়া নিয়ার নাগাল্যান্ড, মিজোরাম অ্যান্ড মণিপুর। ঠিক আছে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের উপজাতি এলাকাগুলোর কথা বলা হয়েছে। ঠিক আছে, দেখে নেওয়া তাহলে ফার্স্ট শিডিউলে কী আছে? 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। সেকেন্ড শিডিউলে কী আছে? বিভিন্ন সাংবিধানিক পদাধিকার ব্যক্তিদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা। 3 নম্বর কী আছে? বিভিন্ন সাংবিধানিক পদাধিকার ব্যক্তিদের তোমার শপথ বাক্য পাঠ, ওথ অ্যান্ড অ্যাফার্মেশন, শপথ বাক্য পাঠ কার? প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, ঠিক আছে, মুখ্যমন্ত্রী, চিফ ইলেকশন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার, চিফ মিনিস্টার, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এদের কি বলা হয়েছে না? শপথ বাক্য পাঠ। আচ্ছা, 4 নম্বর শিডিউলে কি আছে না? সিট অ্যালোকেশন ইন রাজ্যসভা, রাজ্যসভায় আসন বন্টন। ঠিক আছে, রাজ্য কতগুলো পাবে, কেন্দ্র কতগুলো পাবে, এই যে কথাগুলো বলা হয়েছে সেগুলো বলা হয়েছে কোথায়? 4th শিডিউলে। 5th শিডিউলে কি আছে? স্পেশাল প্রভিশন ফর এসসি এসটি অ্যান্ড ওবিসি, তফসিলি জাতি উপজাতি কথা বলা হয়েছে। ঠিক আছে, তফসিলি জাতি উপজাতি ও যে ওবিসি মানে পিছিয়ে পড়া যারা জাতি আছে তাদের বিশেষ সুযোগ সুবিধার কথা বলা হয়েছে 5th শিডিউলে। 6th শিডিউলে কি আছে? ট্রাইবাল এরিয়া ইন নাগাল্যান্ড, মণিপুর না মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের উপজাতি এলাকাগুলোর কথা বলা হয়েছে। ট্রাইবাল এরিয়াস বা উপজাতি কথাগুলো বলা হয়েছে 6th শিডিউলে। চলো নেক্সট এবারে আসি আমরা। অনেকগুলো কোয়েশ্চেন চলে এসছে, দেখি এখানে আমাদের 6th শিডিউলে কি আছে। অর্ণব, ভালো কোয়েশ্চেন। আর একটা ইস্টার্ন স্টেট আসাম ছিল না? ইস্টার্ন স্টেট এগুলো, হ্যাঁ অনেকগুলো আছে, তো মেনলি এগুলো নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আসামের কথা বলতে পারো। অর্ণব 6th শিডিউলে অধিসত্ত্ব। লোকসভার সিট অ্যালোকেশনটা কোন শিডিউলে আছে? লোকসভার সিট অ্যালোকেশনটা কোনো শিডিউলে নেই। লোকসভার যে মেম্বার যখন বাড়ানো হয় তখন অ্যামেন্ডমেন্ট করে বাড়ানো হয়। ঠিক আছে, যেমন তোমার 31st অ্যামেন্ডমেন্টে হয়েছিল। 31st অ্যামেন্ডমেন্টে লোকসভার আসন 525 থেকে বেড়ে 545 করা হয়েছিল, বাট অ্যামেন্ডমেন্টে আনা হয়। ওকে, চলো 6 শিডিউলের পরে আসি আমরা 7th শিডিউল। 7 নম্বর শিডিউলে কি আছে দেখো। 7 নম্বর শিডিউলে আছে তোমার ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট। খুব ইম্পর্টেন্ট দেওয়া আছে এটা, হ্যাঁ, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন। ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন। 3 ধরনের ক্ষমতা আছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট। কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকা। কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, 3 ধরনের তালিকা আছে। ঠিক আছে, 7th শিডিউলে। এরপর কি আছে? অষ্টম তফসিলিতে একটু আগে পড়লাম, 22টি ভাষার কথা বলা হয়েছে। 22 ল্যাঙ্গুয়েজ, 22টি ভাষার কথা বলা হয়েছে। 22টি ভাষার কথা বলা হয়েছে অষ্টম তফসিলিতে। ওকে, এরপর কি আছে বলো? 9th শিডিউলে কি আছে? অ্যাবলিশন অফ জমিদারি সিস্টেম, জমিদারি ব্যবস্থা কি হলো? অ্যামেন্ডমেন্ট হলো। ঠিক আছে, বাই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951। ঠিক আছে, ল্যান্ড রিফর্ম হয়েছিল, এখানে ভূমি সংস্কার হয়েছিল।
অষ্টম তফসিলিতে কি হয়েছিল, জমিদারি যে ব্যবস্থা, জমিদারি ব্যবস্থা কি হলো না, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951 জমিদারি ব্যবস্থা উঠে গেল। অ্যাবলিশন অফ জমিদারি সিস্টেম বাই দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951। চলো দেখে নাও, খুব ইম্পর্টেন্টগুলো আছে। 7 নম্বর তফসিলিতে কি আছে, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন। 8 নম্বর কি আছে, 22টি ভাষার কথা বলা হয়েছে। 9 নম্বরে কি আছে, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951 কি হলো, জমিদারি ব্যবস্থা উঠে গেল, জমিদারি ব্যবস্থা উঠে গেল। কনকারেন্ট লিস্ট কি, কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা বলা হয়। যেমন ধরো রেল কি আছে, কেন্দ্র তালিকায় আছে। শিক্ষা আছে কি, যুগ্ম তালিকা। যুগ্ম তালিকা মানে এখানে কেন্দ্র হস্তক্ষেপ করে আবার রাজ্য হস্তক্ষেপ করে, দুটোতেই। দেখে নাও 7, 8, 9। চলো নেক্সট স্লাইডে আসি। এরপর আমরা 10, 11, 12। 10 নম্বর শিডিউলে কি আছে, খুব ইম্পর্টেন্ট। 10 শিডিউলে কি আছে, 10 শিডিউলে আছে তোমার, 10 শিডিউলে আছে ডিসকোয়ালিফিকেশন অফ দ্য মেম্বার অফ পার্লামেন্ট স্টেট লেজিসলেটর। এটাকে বলা হয় দলত্যাগ বিরোধী আইন, দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট বলা হয়। 22nd অ্যামেন্ডমেন্ট 1985, 52তম সংবিধান সংশোধনী 1985 সালে কি বলা হয়েছে, দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে, দলত্যাগ বিরোধী আইন। 10th শিডিউল, 10 শিডিউল 19 তোমার 85-এ 52nd অ্যামেন্ডমেন্টে হয়েছিল। বাংলায় কি বলবে, দলত্যাগ বিরোধী আইন, অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট। যে কোনো সময় যে কেউ পলিটিক্যাল পার্টি চেঞ্জ করতে পারে, কিন্তু তার যে আসন সেটা নিয়ে যেতে পারে না। এটা শুধুমাত্র এমপিদের ক্ষেত্রে প্রযোজ্য, হ্যাঁ, এমএলএ বা অন্যান্য নিচের কোনো ভোটের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। দলত্যাগ বিরোধী আইন পাস হয়, অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট ওয়াজ পাসড। এরপর কি দেওয়া আছে, এরপর দেওয়া আছে 11th শিডিউল। 11th শিডিউলে কি আছে, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের কথা বলা হয়েছে। 73rd অ্যামেন্ডমেন্ট 1992 এ গ্রাম পঞ্চায়েতের কথা বলা হয়েছে। 11th শিডিউলে কি আছে, গ্রাম পঞ্চায়েত। আর 12তম শিডিউলে কি আছে না, 12তম শিডিউলে আছে তোমার মিউনিসিপ্যালিটি, কম্পোজিশন কোয়ালিফিকেশন মিউনিসিপ্যালিটি। 74th অ্যামেন্ডমেন্ট 1992, 74th অ্যামেন্ডমেন্ট 1992। তো একবার বলে দিই, রিপিট করে দিই। ফার্স্ট শিডিউলে কি আছে, 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। সেকেন্ড শিডিউলে কি আছে, সাংবিধানিক পদাধিকার ব্যক্তিদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা। 3 নম্বরে কি আছে, সাংবিধানিক পদাধিকার ব্যক্তিদের শপথ বাক্য পাঠ। 4 নম্বরে কি আছে, সিট অ্যালোকেশন, রাজ্যসভায় আসন বন্টন। ওকে। 5 নম্বরে কি আছে, SC ST ওবিসিদের জন্য রিজার্ভেশন। 6 নম্বরে কি আছে, নর্থ ইস্টে যে রাজ্যগুলো আছে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আসাম, এদের SC ST এলাকায় পুরো ডিস্ট্রিবিউট করা। 7 নম্বরে কি আছে, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন। 8 নম্বরে সরকারের ভাষা, 8 নম্বরে আছে সরকারি ভাষা। 9 নম্বরে কি আছে, 9 নম্বরে আছে জমিদারি ব্যবস্থাকে অ্যাবলিশ করা হলো। ঠিক আছে। 10 নম্বরে কি, 10 নম্বর আছে অ্যান্টি ডিফেকশন, একটা দলত্যাগ বিরোধী আইন পাস হয়। 11তে পঞ্চায়েত, 12তে মিউনিসিপ্যালিটি। 11তে পঞ্চায়েত, 12তে মিউনিসিপ্যালিটি। চলো কোশ্চেন করো কিছু থাকলে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার হিস্ট্রি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের ইতিহাস। আগের দিন আমরা কি পড়েছিলাম, মেকিং অফ দ্য কনস্টিটিউশন, কিভাবে সংবিধান তৈরি হলো। আজকে আমরা কি পড়বো, হিস্ট্রি, ইতিহাসটা পড়বো। ঠিক আছে, এটা বেঙ্গলি ভার্সন দেওয়া আছে। ঠিক আছে, এই স্লাইডটা পুরোপুরি বেঙ্গলি ভার্সনে করা আছে। এখনো পর্যন্ত আমাদের পার্ট ওকে ও শিডিউল হয়ে গেল। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও। পার্ট ও শিডিউল হয়ে গেল, আশা বুঝে গেছে, শান্তিময়েরও ক্লিয়ার, বাকিরা রেসপন্স করো। এরপর আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধান রচনার পটভূমি। আগে আমি পড়েছিলাম মেকিং বা ফরমেশন। আজকে কি পড়বো, আজকে পড়বো কি করে ইতিহাসটা কি আছে, কি কি আইনগুলো দ্বারা ব্রিটিশরা যখন আমাদের রাজত্ব করছিল এবং কোন কোন আইনের মাধ্যমে আজকে আমরা ভারতীয় সংবিধানকে পেয়েছি। সার্কেরিয়া কমিশনটা দিয়ে একটু আগে বললাম, সার্কেরিয়া কমিশন হচ্ছে তোমার কেন্দ্র রাজ্যের সম্পর্কের সঙ্গে যুক্ত। ঠিক আছে, স্পেশাল প্রভিশন মানে কি, মানে বিশেষ ছাড়ের কথা বলা হয়েছে। স্পেশাল প্রভিশন ফর দ্য সার্টেন ক্লাস, বিশেষ জাতির জন্য বিশেষ সুযোগ সুবিধা। স্পেশাল প্রভিশন মানে বিশেষ সুযোগ সুবিধা, SC ST OBC এদের। তাহলে হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান, ভারতের রচনা পটভূমি।
ঠিক আছে, অলরেডি আমাদের 1 ঘন্টা হয়ে গেল। কিন্তু যে টপিকটা বলেছিলাম পড়াবো, তো সেক্ষেত্রে আমাদের আরও আধ ঘন্টা লাগতে পারে। ঠিক আছে, প্রতিদিনে এরকম ঘটনা ঘটবে। হ্যাঁ, তো দেখে নাও পয়েন্ট নাম্বার 1 একদম বাংলাতে আসে, বোঝার কিছু নেই। দু চারটে পয়েন্ট আসে, আমাদের বুঝিয়ে দেবো। জাস্ট ডাটা দেওয়া আছে না আমাদের। আমাদের সংবিধান তৈরি ঘটনাটা যদি আমাদের জানতে হয়, তাহলে একদম প্রথম থেকে শুরু করতে হবে। যে ব্রিটিশরা যে ভারতে এলো, ব্রিটিশরা ভারতে অ্যাকচুয়ালি এসেছিল ছদ্মবেশে। ছদ্মবেশে মানে ওদের টার্গেট ছিল একরকম, এসছিল একভাবে। ওদের টার্গেট ছিল সাম্রাজ্য বিস্তার করা, কিন্তু এসছিল কিভাবে না, এসেছিল বিজনেসম্যান হিসাবে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে ওরা এসছিল। অ্যাকচুয়ালি ওদের টার্গেট ছিল কি, টার্গেট ছিল সাম্রাজ্য বিস্তার করা, কিন্তু সাম্রাজ্য বিস্তার জন্য ওরা কি নিয়েছিল না, ছদ্মবেশ নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে। 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখো প্রতিষ্ঠা হয় লন্ডনে। 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লন্ডনে প্রতিষ্ঠা হয়। আর 1605 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে। যখন ভারতে আসে তখন মুঘল সম্রাট কে ছিল, জাহাঙ্গীর। এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে লন্ডনে প্রতিষ্ঠা হয়। 1605 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে। তৎকালীন ভাইসরয় কে ছিল, তৎকালীন ভাইসরয় ছিল তৎকালীন তোমার মুঘল সম্রাট ছিল কে, জাহাঙ্গীর। তৎকালীন মুঘল সম্রাট ছিল জাহাঙ্গীর। ওকে, 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়। 1605 খ্রিস্টাব্দে ওরা ভারতে এসেছিল জাহাঙ্গীরের সময়। এবার কি দেখুন না, ওরা রাজত্ব করছিল, আস্তে 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 রাজত্ব করছিল। সে সময় অনেকেই এসেছিল, শুধু ইংরেজরা না, ইংরেজদের সঙ্গে এসেছিল ফরাসিরা এসেছিল। ঠিক আছে, ডাচরা এসেছিল, ওলন্দাজরা এসেছিল, পর্তুগিজরা এসেছিল। অনেকেই, সবারই ইচ্ছে ছিল ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করা, কিন্তু কোথাও ইংরেজরা একটু আগেই ছিল। ঠিক আছে, এরপরে এর ফলস্বরূপ কি হলো, এর ফলস্বরূপ 1757 খ্রিস্টাব্দে জানো তোমরা, সিরাজউদ্দৌলার সঙ্গে পলাশির যুদ্ধ হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশি যুদ্ধ হয়, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতে যায়। এই জিতে যাওয়ার পরে কি হলো, বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি, সে দেওয়ানিটাও লাভ করে গেল সহজে। এবং তারপরে আরেকটা যুদ্ধ হয়েছিল 1764 সালে, সেটা হয়েছিল বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ কার সঙ্গে হয়েছিল না, একদিকে ছিল তোমার মুঘল সম্রাট অযোধ্যার নবাব সিরাজউদ্দৌলা, বাংলার নবাব মীর কাসিম একদিকে ছিল, আরেকদিকে ছিল ব্রিটিশরা। এটা তো হেরে গেল। এটাতে হেরে যাওয়ার পরে কি হলো না, দিল্লি হেরে গেল। দিল্লি হেরে যাওয়া মানে কি, দিল্লি হেরে যাওয়া মানে পুরো গ্রিপটে চলে হলো কার হাতে না, তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। তো ইতিহাসের দিক থেকে দেখলে পলাশি যুদ্ধের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কে না, বক্সারের যুদ্ধ। ষোলোশো খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়। 1605 জাহাঙ্গীরের সময় এসেছিল ভারতে। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পরে যেটা সাম্রাজ্য বিস্তারে যে প্রথম স্টেপ নিয়েছিল, সেটা ছিল তোমার কি না, পলাশির যুদ্ধ। সিরাজউদ্দৌলার সঙ্গে ছিল, সিরাজউদ্দৌলা যদিও হেরে যায়। 1764 সালে যৌথ বাহিনীর সঙ্গে হয়েছিল কার, যৌথ বাহিনীর সঙ্গে ইংরেজদের হয়েছিল। সেখানেও হেরে গিয়েছিল। হেরে যাওয়ার পরে পুরো দিল্লির যে পাওয়ার, সেটা তার হাত থেকে বেরিয়ে গিয়েছিল। এবার দেখো কি দিয়েছে, 1764 সালে বক্সারের যুদ্ধে জয়লাভ করে কার্যত সারা ভারতের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃত্ব কায়েম হয়। এবং তারপর কি হলো না, 1764 জেতার পর 1765 সালে কি হলো, 1765 সালে বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি লাভ করেন। দেওয়ানি লাভ করেন, বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেন। ওকে, 1765 সালে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। ক্রমেই আস্তে আস্তে কী করলো, ক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ক্ষমতা দখল করার রাখার জন্য বিভিন্ন রকম আইন প্রণয়নের সিদ্ধান্ত নেয়। এ সময় বিভিন্ন রকম আইন প্রণয়নের সিদ্ধান্ত নেয়। চলো একবার দেখে নাও। 1600 ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়। 1605 জাহাঙ্গীরের সময় ভারতে আসে। এভাবে করতে করতে 1757 সালে পলাশি যুদ্ধ হলো। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হলো। 1765 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যা কি হলো, দেওয়ানি লাভ করলো। এবং 1765 সালে ক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ক্ষমতা দখল করে রাখার জন্য বিভিন্ন আইন প্রণয়নের সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, আশা করি পয়েন্টটা সব বুঝতে পেরেছ। এটা আমি কি পড়েছি, ভারতের সংবিধানের ইতিহাস।
এবারে যে আইনগুলো আসে যে বললাম অনেকগুলো আসবে, তাদের যে কর্তৃত্ব সেটা ভালোভাবে কায়েম রাখার জন্য কী করলো, বিভিন্ন রকম আইন চালু করলো। ঠিক আছে, আইনগুলো আমরা 1 বাই 1 পড়বো। ঠিক আছে, তার আগে কিছু রিলিভেন্ট পয়েন্ট আছে যেগুলো একটু শুনে নাও। এই যে আইনগুলো আছে, আইনগুলো কি আছেন, আইনগুলো শুরু হয়েছিল 1773 থেকে। ঠিক আছে, 1657 কি 1764 এই যে যুদ্ধগুলো হলো, এই যুদ্ধগুলো জেতার পর থেকে ব্রিটিশরা খুব ভালোভাবে কী করলো, বুঝে গেলো যে আমাদের আর বিরোধী সেরকম বিরোধী কেউ নেই, আমরা আমাদের কাজটা খুব ভালোভাবে করতে পারবো। সে সত্ত্বে এতগুলো আইন চালু হয়েছিল। কী আইন আছে দেখো, 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট, 1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, 1793 সালে চ্যাটার অ্যাক্ট, 1813 সালে চ্যাটার অ্যাক্ট, 1833 সালে চ্যাটার অ্যাক্ট, 1853 সালে চ্যাটার অ্যাক্ট। তাহলে 4টা আছে চ্যাটার অ্যাক্ট। আর কি আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন 1858, এটাকে আমরা অন্যভাবে কি বলি না, এটাকে বলি আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, এটাকে বলা অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট, সুশাসন আইন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, মরল লিমিটের সংস্কার আইন 1909, ভারত শাসন আইন 1919, ভারত শাসন আইন 1935, আর ভারতের স্বাধীনতা আইন 1947, ভারতীয় স্বাধীনতা আইন 1947। দেখে নাও আবার, এতগুলো আইন ছিল, এগুলো আমরা সব ডিটেলসে পড়বো এবারে 1 বাই 1। লাস্ট পয়েন্ট আমি এর আগে কী পড়েছিলাম, যে আস্তে আস্তে বিভিন্ন আইনের দ্বারা তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ক্ষমতা সেটা ভারতের উপর খুব ভালোভাবে কায়েম করছিল। তার জন্য ওরা কী কী করলো দেখো, রেগুলেটিং আইন 1773, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, পিটে ভারত শাসন আইন 1784, চ্যাটার অ্যাক্ট 1793, 1813, 1833, 1853, 4টা ছিল চ্যাটার অ্যাক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এটাও আছে 3টা, 1858, 1919, 1935। একটা ডেটা সহজে কি মনে রাখবে এবং সমান, এগুলো আস্তে আস্তে নোট করতে হবে, আস্তে আস্তে পড়তে হবে, আস্তে আস্তে মনে থাকবে সব। হ্যাঁ, তো এবারে বোধিসত্ত্ব কোশ্চেন, অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট মানে বহু দল থেকে বিরোধী আইন। হ্যাঁ, আগে কি হতো, যে কোনো সময় যে কোনো পার্টি চেঞ্জ করে নিলে, ও পার্টি চেঞ্জ করতে পারে, সেটা তার মৌলিক অধিকার, কিন্তু সে সিটটা নিয়ে যেতে পারবে না, তাকে ইস্তফা দিয়ে যেতে হবে, আবার তাকে ভোটে লড়তে হবে। এই যে দেখবে বাবুল সুপ্রিয় বিজেপি সেরে পরে টিএমসি গেল, যেতে পারে যে কোনো দিন ব্যাপারে জানবো, কিন্তু ও গিয়ে পরে ও সিটটা কাউন্ট করতে পারবে না টিএমসি, ইস্তফা দিতে হবে। ইস্তফা দিয়েছে, আবার ভোট হলো, সে হয়তো দাঁড়ায়নি, ও সত্যগণ সিনহা দাঁড়িয়েছিল, সে জিতে গেল। স্বাধীনতার পূর্বে এগুলো আইনগুলো ছিল যেগুলো সংবিধান তৈরিতে সাহায্য করেছিল। চলো দেখো তারপরে পয়েন্ট কি আছে না, ভারতের সংবিধান এই যে 1923 সালে M.N. রয় বা মানবেন্দ্রনাথ রয়, যার আসল নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি প্রথম আইডিয়াটা দিয়েছিলেন, প্রথম ধারণা, ভারতের সংবিধান যে প্রয়োজন তার যে ধারণা, সেটা প্রথম কে দিয়েছিল, তা প্রথম দিয়েছিল তোমার M.N. রয়, মানবেন্দ্রনাথ রয়। হ্যাঁ, মনে যদি বলছি জাস্ট আসছে। হ্যাঁ, এই আইনগুলো আমি জাস্ট কি বললাম, এই আইনগুলো আমাদের এটা ইতিহাসও পড়বে, আবার সংবিধানও পড়বে। এই আইনগুলো আমাদের হেল্প করে এসেছিল, কি জন্য হেল্প করে এসেছিল না, ব্রিটিশদের যারা ক্ষমতা আছে, ক্ষমতাটা যাতে ভাগ করে ভারতীয়দের উপর হাবি হতে পারে, সেই জন্য এসেছিল। হ্যাঁ, এগুলো এই ডিটেলস ডিসকাশন একটু পরেই শুরু হবে। তার আগে যে পয়েন্টগুলো জানা দরকার সেগুলো দেখে নাও। 1923 সালে M.N. রয়, মানবেন্দ্রনাথ প্রথম কি করেছিল, সংবিধানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন, সংবিধানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। ওকে, এবার কি দেওয়া আছে, 1928 সালে 1928-এ 1928 সালে মতিলাল নেহেরু নেতৃত্বে সংবিধানের খসড়া স্বরূপ নেহেরু রিপোর্ট পেশ করা হয়। খুব ইম্পর্টেন্ট, 1928 সালে তাহলে কি হয়েছিল, নেহেরু রিপোর্ট। 1928 সালে নেহেরু রিপোর্ট পেশ করা হয়, মতিলাল নেহেরু নেতৃত্বাধীন সংবিধানের খসড়া স্বরূপ নেহেরু রিপোর্ট পেশ করা হয়।
ওকে, দেখো নেক্সট তারপর কি দেওয়া আছে 1929 সালে কংগ্রেস লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয়, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, পূর্ণ স্বরাজ প্রস্তাব ডাক দিল কথা 1929 দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে সংবিধান তৈরির স্টেপ, ওয়ান বাই ওয়ান স্টেপ। বিভিন্ন কারণে বুঝতে পারছিল দুজনেই যে আমাদের সময় কি আসন্ন। তো কি করলো 1929 সালে কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব পাস করলো। নেক্সট তারপর কি আছে 1930 সালে 26শে জানুয়ারি কংগ্রেস কি করলো, জাতীয় কংগ্রেস প্রথম স্বাধীনতা দিবস পালন করলো, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে পালন করলো কবে 1930 সালে 26 জানুয়ারি। এই জন্য 26 জানুয়ারি দিনটাকে মনে রাখার জন্যে 26 জানুয়ারি দিনটাকে মনে রাখার জন্যে কি করলো, ভারত এখন সংবিধান দিবস পালন করে, সংবিধান দিবস পালন করে। কেন 1923 সালে এম রয়, মানবেন্দ্রনাথ রায় প্রথম সংবিধান ধারণাটা দিয়েছিল। 28 সালে নেহেরু রিপোর্ট পেশ হয়। 29 সালে কি হয়েছিল, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, পূর্ণ স্বরাজ প্রস্তাব ডাক দিয়েছিল। 1930 সালে কি হয়েছিল, 26 জানুয়ারি না প্রথম স্বাধীনতা দিবস পালন করেছিল। এই জন্য এই ইম্পর্টেন্সের জন্য এই দিনটাকে পরে কি করে স্বাধীনতা দিবস পালন করা হয়। দেখে নাও, এটা ছিল আমাদের থার্ড স্লাইড। ওকে, এরপর আমরা কি করবো, আর একটা স্লাইড দেখো আছে 1940 সালে, পরপর ঘটনাগুলো বলছে সংবিধানের রেসপেক্টে। 1940 সালে ব্রিটিশ সরকার ভারতীয় সংবিধান গঠনের জন্য গণপরিষদের বিষয়টি স্বীকার করেন। এই প্রথম কি হলো, 40 সালে ব্রিটিশ সরকার মানল যে ভারতের সংবিধান প্রয়োজন এবং সংবিধান তৈরির জন্য কি করা হবে না গণপরিষদ। গণপরিষদের গঠনের কথাটা ব্রিটিশরা মানল কবে, 1940-এ। 1942 সালে কি হলো, 1942 সালে কিস মিশন ভারতে এসেছিল জানো। 1946 সালে ক্যাবিনেট মিশন প্ল্যান যেন ভারতে এসেছিল, কি জন্য এসেছিল তোমার কি জন্য না গণপরিষদ গঠনের উদ্দেশ্যে। গণপরিষদ বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি বলা হয়, এটা তৈরি করার উদ্দেশ্যে কি হলো 1942 সালে কিস মিশন ভারতে এসেছিল। আর 1946 সালে ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতে এসেছিল। 42-এ কিস মিশন আর 46-এ ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতে এসেছিল। কি কারণে, গণপরিষদ তৈরি করার জন্য। গণপরিষদের কাজ কি হতো না ভারতের সংবিধান তৈরি করা। ওকে, দুটো কমিটির একই উদ্দেশ্য ছিল। তারপর কি হলো দেখো 1945 সালে কি হলো, 1945 সালে সিমলা কনফারেন্স হয়েছিল। সেখানে লর্ড ওয়াভেল কি ঘোষণা করলো যে প্রাদেশিক আইনসভাগুলির, লর্ড ওয়াভেল তৎকালীন ভাইসরয় ছিল, তিনি কি অ্যানাউন্স করলেন যে প্রাদেশিক আইনসভাগুলির সাধারণ নির্বাচন অনুষ্ঠিতের মাধ্যমে সরকার কি হবে গণপরিষদগুলি তৈরি করবে, সরকার গণপরিষদ তৈরি করবে। প্রাদেশিক যে আইনসভা ছিল তার ভোট হবে, নির্বাচন হবে, তারপরেই কি হবে গণপরিষদ তৈরি করা হবে। এর যে ফার্স্ট স্টেপ সেটা ছিল 1946 সালে অক্টোবর মাসে কি করা হলো, অন্তর্বর্তী সরকার গঠন করা হলো, ইন্টারিম গভর্নমেন্ট, যার প্রধানমন্ত্রী কিন্তু জওয়াহরলাল নেহরুই ছিল। ঠিক আছে, 45 সালে লর্ড ওয়াভেল কি করলো না প্রাদেশিক আইনসভাগুলি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর গণপরিষদ তৈরি করবে, এটা ঠিক হলো। 1946 সালে অক্টোবর মাসে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, অক্টোবরে। এগুলোই ছিল আমাদের কি ভারতীয় সংবিধানের পটভূমি, কীভাবে তৈরি করা হলো। দেখো 1 বাই 1 সালগুলো পরপর দেওয়া আছে, এই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। কপিতে নোটগুলো করে নেবে। প্রতিটা পয়েন্ট আশা করি বুঝতে পেরেছো। 40 সালে কি হয়েছিল না সংবিধান গঠনের জন্য গণপরিষদ তৈরি করা হবে, ব্রিটিশরা এটা অ্যাকসেপ্ট করলো। 42-এ কিস মিশন, 46 ক্যাবিনেট মিশন প্ল্যান এলো ভারতে কি জন্য না গণপরিষদ তৈরি করার জন্য। 45 সালে লর্ড ওয়াভেল ঘোষণা কি করলো না যে প্রাদেশিক আইনসভাগুলো আছে তাদের নির্বাচনের মাধ্যমে গণপরিষদ তৈরি করা হবে। এই মোতাবেক 1940 সালে কি করা হলো, অক্টোবর মাসে সরকার অন্তর্বর্তী সরকার গঠন করলো, অন্তর্বর্তী সরকার, ইন্টারিম গভর্নমেন্ট। মনোজিৎ, অন্তর্বর্তী সরকারটা কি না স্বাধীনতার পর আমাদের কি হয়েছে, স্বাধীনতার পর আমাদের পার্মানেন্ট
যে মন্ত্রিসভা সেটা হয়েছিল, কিন্তু তার আগে ব্রিটিশরা কি চেয়েছিল, ব্রিটিশরা পাওয়ার ক্ষমতাটা হস্তান্তর করার আগে দেখে নিতে চেয়েছিল, হ্যাঁ, যে এরা কীভাবে সরকারটা চালাবে, পারবে কিনা, ঠিক আছে, সেই জন্যই এটা চালু হয়েছিল। চলো নেক্সট। তাহলে আমাদের এখন সংবিধানের পটভূমি, এই যে আইনগুলো ছিল, আমার মনে যদি বলছে আইনগুলো পড়িয়ে দেবেন, নিশ্চয়ই আইনগুলো পড়াবো। তো আইনগুলো স্টার্ট করার আগে যে আমাদের যে সংবিধান, যে পটভূমি, কীভাবে সংবিধানটা অ্যাক্টগুলো আমাদের কীভাবে কাজে লাগলো, কীভাবে কী হলো, সেগুলো আমরা আলোচনা করলাম। এবার অ্যাক্ট ওয়াইজ পড়বো। তো ব্রিটিশরা, ঠিক আছে, পলাশি যুদ্ধের পর থেকে ওরা আস্তে আস্তে ভারতের উপর গ্রিপ শুরু করলো। পলাশি যুদ্ধের পর, বক্সারের যুদ্ধের পর দেওয়ানি লাভ করলো। দেন 1773 সালে প্রথম আইনটা পাস করছে, এটাকে বলা হয় রেগুলেটিং অ্যাক্ট বা রেগুলেটিং আইন। রেগুলেটিং অ্যাক্ট বা রেগুলেটিং আইন কী হয়েছিল, এখানে দেখো পয়েন্ট 1/1 পয়েন্ট করা আছে। তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিল? লর্ড নর্থের তত্ত্বাবধানে গঠিত কমিটির রিপোর্টের ভিত্তিতে আইনটি তৈরি করা হয়। তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিল লর্ড নর্থ, তার সভাপতিত্বে এই আইনটি তৈরি করা হয়। এই আইনটির দ্বারা কী হয়েছিল, এই আইনটি জারি করে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ব্রিটিশ সরকাররা কি নজরদারি শুরু করবে। এই আইন দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ব্রিটিশরা কী করবে, নজরদারি করবে, হ্যাঁ, দেখবে কী কী করছে, কী কী করছে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর ব্রিটিশ সরকারের নজর থাকবে, হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ভারতের ওপর না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করছে ভারতের এখানে, এই নজরটা কে রাখবে? ব্রিটিশ সরকার রাখবে, হ্যাঁ, ভালো স্টেপ একটা। আর কি দেওয়া আছে? একজন 3 নম্বর পয়েন্ট দেখো, একজন প্রধান বিচারপতি ও 3জন বিচারপতি সমন্বয়ে 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। তাহলে এই যে এখন সুপ্রিম কোর্ট কোথায় আছে না, তোমার নিউ দিল্লিতে। এই সুপ্রিম কোর্টটা আগে কোথায় ছিল? কলকাতায় ছিল, হ্যাঁ, 1774 সালে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। একজন বিচারপতি, 3জন প্রধান বিচারপতি, 3জন বিচারপতি সহ। তারপর কি রয়েছে দেখো, তারপরে যে পয়েন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার বাংলার গভর্নর যিনি হবেন তিনি 3টি, কলকাতা, মুম্বাই ও মাদ্রাস, এই 3টি প্রেসিডেন্সির গভর্নর জেনারেল হিসাবে পরিগণিত হবে। বাংলার গভর্নর যিনি হবেন তিনি 3টি এলাকার গভর্নর জেনারেলের পরামর্শ মেনে কাজ করতে হবে তাদেরকে। দেখে নাও তাহলে 1773 রেগুলেটিং অ্যাক্টে কী হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিল? নর্থ, হ্যাঁ, তার কমিটির রিপোর্টের ভিত্তিতে আইনটি তৈরি হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ব্রিটিশরা নজরদারি চালাতে পারবে। 1784 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল। আর বাংলার গভর্নর যিনি হবেন তিনি মুম্বাই, মাদ্রাস ও বাংলার কি হবে? গভর্নর জেনারেলের কাজ সামলাবে, গভর্নর জেনারেলের কাজ সামলাবে। হ্যাঁ, মনোজিৎ, খুব ভালো কোশ্চেন। 1774 সালে এটা কলকাতায় হয়েছিল। 1774 সালে কলকাতায় হয়েছিল। আর কত সালে শিফটিং হয়েছিল? শিফটিং হয়েছিল তোমার 1950 সালে, 1950। 1950 সালে সুপ্রিম কোর্ট দিল্লিতে শিফট হয়। রাজধানী শিফট হয়েছিল 1911 সালে। 1911 সালে কী হয়েছিল? ক্যাপিটাল বা রাজধানী শিফট হয়েছিল। আর 1950 সালে কী হয়েছিল? সুপ্রিম কোর্ট শিফটিং হয়েছিল নিউ দিল্লিতে। 1950 সালে নিউ দিল্লিতে শিফটিং হয়েছিল কি না, তোমার 1950 সালে হয়েছিল সুপ্রিম কোর্ট, আর 1911 সালে হয়েছিল ক্যাপিটাল। চলো এরপরে নেক্সট স্লাইডে আসি। এরপর আমরা
তিয়াত্তর সালের রেগুলেটিং আইন দ্বারা আর কি কি হয়েছিল 73 সালের রেগুলেটিং আইন দ্বারা? না, বাংলার খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, বাংলার গভর্নরকে অভিহিত করা হয়েছিল বাংলার গভর্নর জেনারেল হিসাবে। দেখে না ভালো করে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা আছে যে বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল করা হয়েছিল কোন আইনে? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে এটা, ঠিক আছে। সুপ্রিম কোর্টের ইম্পর্টেন্টটাও ইম্পর্টেন্ট আছে, কিন্তু এই পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট আছে। বাংলার গভর্নরকে কী করা হয়েছিল? বাংলার গভর্নর জেনারেল। আর কি দেওয়া আছে? বাংলার গভর্নর জেনারেলকে সহায়তা করার জন্য খুব ইম্পর্টেন্ট 4 জন এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হয়েছিল। বাংলার গভর্নর জেনারেলকে সহায়তা করার জন্য 4 সদস্যের ব্রিটিশ এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হয়েছিল। ঠিক আছে, ব্রিটিশ এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হয়েছিল। তাহলে দেখে নাও, 4 সদস্যের যে গভর্নর জেনারেল, 4 সদস্যের যে গভর্নর যে বাংলার ছিল তার গভর্নর জেনারেল করা হলো। ঠিক আছে, গভর্নর জেনারেলকে হেল্প করার জন্য কি করা হয়েছিল? 4 সদস্যের এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হয়েছিল। 4 সদস্যের এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হয়েছিল। ওকে, চলো নেক্সট দেখি এবার আমরা একটা আইন তাহলে শেষ হলো কি? রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে। নেক্সট যে একটা ছিল সেটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন। পিটস ইন্ডিয়া অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন, সাল কত? 1984। নেক্সট সাল কি ছিল? নেক্সট সাল ছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন 1984। কি ছিল? রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে যে ভুলগুলো হয়েছিল, যে ত্রুটিগুলো হয়েছিল, তার সংশোধনের লক্ষ্যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 সালে পাস করা হয়, যা অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামেও পরিচিত। তাহলে পরিষ্কার বুঝতে পারছো কি পারপাসে এটা তৈরি করা হয়েছিল। 1773 সালের এই যে রেগুলেটিং আইনে যে ভুলগুলো হয়েছিল, সেই ভুলগুলোকে সংশোধন করে এই আইনটি তৈরি করা ছিল। এটাকে অ্যাক্ট অফ সেটেলমেন্টও বলা হয় বা পিটস ইন্ডিয়া অ্যাক্টও বলা হয়। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল? উইলিয়াম পিট জুনিয়রের নামে এই আইনটি তৈরি করা হয়। তৎকালীন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল, ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম কি ছিল? উইলিয়াম পিট জুনিয়র। উইলিয়াম পিট জুনিয়রের নামে পিটস ইন্ডিয়া একটা হয়েছিল। ওকে, চলো এবারে কি দিয়েছে এখানে, আর কি এখানে কি কি হয়েছিল? এখানে কোম্পানি বাণিজ্যিক ও রাজনৈতিক কার্যকলাপ পৃথক করা হয়েছিল। কোম্পানির যে দুটো কার্যকলাপ ছিল, একটা রাজনৈতিক কার্যকলাপ, একটা বাণিজ্যিক কার্যকলাপ, এটা পৃথক করা হয়েছিল। বাণিজ্যিক কার্যকলাপের নিয়ন্ত্রণের জন্য, বাণিজ্যিক কাজ যেগুলো বিজনেস ওরিয়েন্টেড, সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কোর্ট অফ ডিরেক্টর তৈরি করা হলো। আর রাজনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হলো। তাহলে বোর্ড অফ কন্ট্রোল আর বোর্ড অফ ডিরেক্টর, বোর্ড অফ কন্ট্রোল, বোর্ড অফ ডিরেক্টর দুটো তৈরি করা হলো। বোর্ড অফ কন্ট্রোল আর বোর্ড অফ ডিরেক্টর। ওকে, দুজন। একটা বোর্ড অফ ডিরেক্টরের কাজ কি? না বাণিজ্যিক কার্যকলাপ। আর বোর্ড অফ কন্ট্রোলের কাজ কি? না রাজনৈতিক কার্যকলাপ। দেন কি আছে? চার্টার অ্যাক্ট 1793, 1793 সালে চার্টার আইন। 10 মিনিট। চার্টার অ্যাক্ট 1793, এই আইন অনুযায়ী কি হয়েছিল? এই আইন অনুসারে ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার আরো 20 বছরের জন্য সম্প্রসারিত করা হলো। 1793 সালে আইন দ্বারা কি হয়েছিল? ব্রিটিশরা যে ভারতে এসেছিল সাম্রাজ্য বিস্তার, মানে বিজনেস করতে, যেটা আস্তে আস্তে সাম্রাজ্য বিস্তারের দিকে আগাচ্ছিল, সেটা আরো 20 বছরের জন্য সম্প্রসারিত করা হলো, 20 বছরের জন্য এক্সটেন্ড করা হলো। 1793 চার্টার অ্যাক্ট। ঠিক আছে, যার যেটুকু ইম্পর্টেন্ট সেটুকু পড়লেই হবে। নেক্সট চার্টার অ্যাক্ট কি আছে? 1813 সালের চার্টার অ্যাক্ট। এই চার্টার অ্যাক্টের সাহায্যে কি হলো? এই চার্টার অ্যাক্টের সাহায্যে তোমার এর মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক কার্যকলাপের অবসান ঘটে এবং অন্যান্য ইউরোপীয় বণিকদের ভারতে বাণিজ্য করার অধিকার দেওয়া হয়। আগে কি হয়েছিল? অনেকে এসেছিল ভারতে বাণিজ্য করার জন্য, কিন্তু তারা পারমিশন পাচ্ছিল না। কিন্তু চার্টার অ্যাক্ট 1830-তে কি হলো? ব্রিটিশ ছাড়াও আজ ভারতে যারা এসেছিল বাণিজ্য করতে, তারাও কিন্তু বাণিজ্য করার পারমিশন পেল। এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক কার্যকলাপ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচেটিয়া অধিকারটা ছিল সেটা খর্ব হলো এবং অন্যান্য ইউরোপীয় বণিক মানে পর্তুগিজ, ডাচ, ওলন্দাজ, ফরাসি, তারাও কি করলো? ভারতে বাণিজ্য করার অধিকার দেওয়া হয়। আর এটা কি হয়েছে দেখো, খ্রিস্টান মিশনারি যারা ছিল, খ্রিস্টান মিশনারি যারা ছিল তাদেরকে ভারতের ধর্ম প্রচারের অধিকার দেওয়া হয়। খ্রিস্টান মিশনারিদের ভারতের ধর্ম প্রচারের অধিকার দেওয়া হয়। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, চার্টার অ্যাক্ট 1793, চার্টার অ্যাক্টটা ছিল 1813। কি হয়েছিল? ব্রিটিশদের সঙ্গে সঙ্গে ভারতীয় বাকি যে ইউরোপীয় ছিল তাদের বাণিজ্য করার পারমিশন দিয়েছিল
আর খ্রিস্টান মিশনারিদের কি করা হয়েছিল? ভারতে ধর্ম প্রচারের অধিকার দেওয়া হয়েছিল। ভারতে ধর্ম প্রচারের অধিকার দেওয়া হয়েছিল 1813, না এটা 1833, চার্টার অ্যাক্ট 1833, খুব ইম্পর্টেন্ট। 1833 কি হয়েছিল? 1833 দেখো ফার্স্ট আইন কি হয়েছিল? এই আইন অনুসারে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে এখান থেকে। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে গভর্নর জেনারেল অফ কি করা হয়? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয়। ঠিক আছে, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল? লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং ছিল ফার্স্ট গভর্নর জেনারেল। ঠিক আছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে কি করা হয়েছিল? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয়েছিল, যেটা প্রথম কে ছিল? উইলিয়াম বেন্টিং, 1833। ঠিক আছে, তো উইলিয়াম বেন্টিং ছিল প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। গভর্নর জেনারেল অফ বেঙ্গল না, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এই কথাটা মনে রাখবে। গভর্নর জেনারেল ও তার কাউন্সিলরকে অবাধ ক্ষমতা প্রদান করা হয়। গভর্নর জেনারেল ও তার কাউন্সিলকে অবাধ ক্ষমতা প্রদান করা হয়। এখন যেমন প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা আছে সেরকম ক্ষমতা দেওয়া হয়েছিল। আর কি দেওয়া আছে? গভর্নর জেনারেলদের এক্সিকিউটিভ কাউন্সিলের একটি আইনি সদস্য নিয়োগ করা হয়। গভর্নর জেনারেলের এক্সিকিউটিভ কাউন্সিলের একটি আইনি সদস্য, তাকে হেল্প করার জন্য একটা কি লিগ্যাল টিম তৈরি করা হলো। যেখানে আমাদের 1833 চার্টার একটা কি হয়েছিল? খুব ইম্পর্টেন্ট। গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয়, যেটা প্রথম কে ছিল? লর্ড উইলিয়াম বেন্টিং। এবং তার যে কাউন্সিল তাকে প্রচুর পদ দেওয়া হয়েছিল, প্রচুর ক্ষমতা দেওয়া হয়েছিল। আর কি হয়েছিল না, এক্সিকিউটিভ কাউন্সিলের একটি আইনি সদস্যের টিম, যারা লিগ্যাল অ্যাডভাইস দেবে, এবং একটা টিম তৈরি করা হয়েছিল। চলো দেখে নাও চার্টার 1833। নেক্সট কি আছে? চার্টার অ্যাক্ট আরেকটা 1853, চারটে চার্টার অ্যাক্ট হয়ে গেল। 1793, 1813, 1833, 1853। 1853 কি হয়েছিল? তৎকালীন ভাইসরয় কে ছিল? তৎকালীন গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং ছিল। লর্ড উইলিয়াম বেন্টিং ছিল তৎকালীন কি? লর্ড উইলিয়াম বেন্টিং ছিল তৎকালীন তোমার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। লর্ড ডালহৌসির বানার গভর্নর জেনারেল, দেখো লর্ড ডালহৌসির বানানো রিপোর্টের উপর ভিত্তি করে এই আইনটি প্রণয়ন করা হয়। ডালহৌসি যে রিপোর্টটা দিয়েছিল তার উপরে আইনটা তৈরি করা হয়েছিল। কোম্পানির জন্য নিয়োগ শুরু হয় প্রতিযোগিতা পরীক্ষার মাধ্যমে। ঠিক আছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে, যে সিভিল সার্ভিস যেটা বলা হয়, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা শুরু হয়। এই কোশ্চেনটা আসতে পারে যে কোন আইন দ্বারা কম্পিটিটিভ এক্সাম চালু হয়েছিল? কম্পিটিটিভ এক্সাম কোন আইন দ্বারা চালু হয়েছিল? কম্পিটিটিভ এক্সাম কোন আইন দ্বারা চালু হয়েছিল? কি বলবে? 1853 সালে চার্টার অ্যাক্ট দ্বারা চালু হয়েছিল। আর কি হয়েছিল? গভর্নর জেনারেল অফ কাউন্সিলের আইনগত ও শাসনগত কাজের মধ্যে পৃথকীকরণ করা হয়। ঠিক আছে, একটু আগে তোমাকে বলেছিলাম এটা একবার। হ্যাঁ, দু ধরনের যে কাজ আছে, লেজিসলেটিভ ওয়ার্ক আর এক্সিকিউটিভ ওয়ার্ক, এই দুটোকে আলাদা করা হয়েছিল। ঠিক আছে, আইনগত কাজ ও শাসনগত কাজকে আলাদা করা হয়। আইনগত ও শাসনগত কাজকে আলাদা করা হয়। আইনগত ও শাসনগত কাজকে আলাদা করা হয় 1853, 1853। নেক্সট যেটা আসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, খুব ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা হচ্ছে সুশাসনের আইন। অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট বলা হয় এটাকে। অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট বা বেটার গভর্নমেন্ট বলা হয় এটাকে। অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট বলা হয়। এখানে কি হয়েছিল? এটা ভারতবর্ষের শাসনভার কি হলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সরে গেল, দিয়ে পরবর্তী কার হাতে চলে গেল? মহারানী ভিক্টোরিয়ার হাতে ন্যস্ত করা হয়। ঠিক আছে, তাহলে এই আইন দ্বারা, ঠিক আছে, মানে ক্ষমতার ডিস্ট্রিবিউশন হয়েছিল। হ্যাঁ, ক্ষমতার চেঞ্জ হয়েছিল। ঠিক আছে, এই আইন দ্বারা 1858 সুশাসনের আইন দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে শাসনভার ব্রিটেন রানীর হাতে চলে গিয়েছিল। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। নেক্সট দেখো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এরা গভর্নর জেনারেল যে বেঙ্গল ছিল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল, সেটাকে চেঞ্জ করে কি হয়েছিল? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয়েছিল। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যে নামটা, এটাকে চেঞ্জ করে কি করা হলো? ভাইসরয় অফ ইন্ডিয়া। কি করা হলো? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার নামটা চেঞ্জ করে করা হলো ভাইসরয় অফ ইন্ডিয়া। ফার্স্ট কে ছিল? ফার্স্ট ছিল তোমার লর্ড ক্যানিং। ফার্স্ট ছিল কে? তোমার লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিল ফার্স্ট গভর্নর জেনারেল অফ ভাইসরয় অফ ইন্ডিয়া। ভাইসরয় অফ ইন্ডিয়া। লাস্ট কি দিয়েছে দেখো? বোর্ড অফ কন্ট্রোল আর বোর্ড অফ ডিরেক্টরস অবলুপ্তির মাধ্যমে ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা অবসান ঘটে। ঠিক আছে, যে দ্বৈত শাসন শুরু হয়েছিল রবার্ট ক্লাইভের সময়, তার অবসান ঘটে কবে? না বোর্ড অফ কন্ট্রোল আর বোর্ড অফ ডিরেক্টরস অবলুপ্তির মাধ্যমে। ঠিক আছে,
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এটাকে সুশাসন আইন বলা হয়। এই আইন দ্বারাই স্টেটে কোম্পানির হাত থেকে শাসন কারাতে ব্রিটেনের রানীর হাতে চলে গেল এবং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যেটা ছিল সেটা ভাইসরয় অফ ইন্ডিয়া করা হলো। প্রথম কে ছিল? লর্ড ক্যানিং ছিল প্রথম। এবার দেখো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 1861 সালের ভারত শাসনে 1861 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এখানে কি হয়েছিল? 1861 দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। 1861 তিনটি নতুন আইন পরিষদ তৈরি করা হয়। একটা হচ্ছে বেঙ্গল, একটা হচ্ছে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার, একটা হচ্ছে পাঞ্জাব কাউন্সিল। এই তিনটি কি করা হয়েছিল? নতুন আইন পরিষদ তৈরি করা হয়। নতুন তিনটি আইন পরিষদ তৈরি করা হয়। কি কি? একটা বেঙ্গল, একটা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার, একটা হচ্ছে পাঞ্জাব কাউন্সিল। এই তিনটে নতুন আইন পরিষদ তৈরি করা হয়। এই আইনের মাধ্যমে ভারতের বিচার ব্যবস্থা সংস্কার সাধন করা হয়। এই আইনের মাধ্যমে ভারতীয় বিচার ব্যবস্থার সংস্কার সাধন করা হয়। কলকাতা, মুম্বাই, মাদ্রাসে হাইকোর্ট স্থাপিত হয়। কলকাতা, মুম্বাই, মাদ্রাসে হাইকোর্ট স্থাপিত হয় 1862-এ। ওকে, 57 হয়েছিল বিশ্ববিদ্যালয়, 1862-তে হয়েছিল তোমার কি? 1862-তে হয়েছিল তোমার হাইকোর্ট। দেখে নাও, তিনটি নতুন আইন পরিষদ তৈরি করা হয়েছিল। বেঙ্গল, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার, পাঞ্জাব কাউন্সিল। ভারতের বিচার ব্যবস্থা সংস্কার সাধন করা হয়েছিল। আর কলকাতা, মুম্বাই, মাদ্রাসা হাইকোর্ট স্থাপিত হয়েছিল 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। 1892 কি ছিল? আইনসভাকে বাজেট পরিচালনা করার ক্ষমতা দেওয়া হয়েছিল। এই লেজিসলেটর যেটা আছে আইনসভা কি করা হয়েছিল? বাজেট পরিচালনা, বাজেট পেশ করা বা বাজেট নিয়ে আলোচনা করার যে ক্ষমতা সেটা দেওয়া হয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892-তে, 1892 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ওকে, তারপর কি আছে দেখো, 1909 সালের, খুব ইম্পর্টেন্ট, 1909 সালে মরলে মিন্টো রিফর্ম অ্যাক্ট, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টও বলি। মরলে মিন্টো রিফর্ম অ্যাক্ট বা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ঠিক আছে, এই আইনকে দেখো কি দেওয়া আছে। এই আইনকে আমরা মরলে মিন্টো সংস্কার আইন নামেও জানি। এর দ্বারা কি হয়েছিল? মুসলিমদের জন্য পৃথক ভোটাধিকার ব্যবস্থা করা হয়েছিল। মরলে মিন্টো দুজন ছিল। মরলে কে ছিল? মিন্টো কে ছিল? মরলে ছিল তোমার সেক্রেটারি অফ স্টেট, আর মিন্টো কে ছিল? মিন্টো ছিল তোমার ভাইসরয়। আর মরলি ছিল সেক্রেটারি অফ স্টেট। এটা দুজনের নাম মিলিয়ে পরে হয়েছিল মরলে মিন্টো রিফর্ম অ্যাক্ট, মরলে মিন্টো সংস্কার আইন, যার দ্বারা কি হয়েছিল? মুসলিমদের জন্য পৃথক ভোটাধিকারের ব্যবস্থা করা হয়। এবার কি দেওয়া আছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। হ্যাঁ, মনোজিৎ, এক্সাক্ট 1857 সালে ইউনিভার্সিটি হয়েছিল, 1862 সালে হাইকোর্ট হয়েছিল। সুপ্রিম কোর্ট হয়েছিল 1773-তে, হাইকোর্ট এক্সিকিউটিভ হয়েছিল কলকাতা, মুম্বাই, মাদ্রাসা 1862-এ একসাথে হাইকোর্ট স্থাপিত হয়েছিল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 সালে ভারত শাসন আইন। 1919 সালে ভারত শাসন আইন, খুব ইম্পর্টেন্ট। এখানে ডাচ সিস্টেম দ্বৈত শাসন চালু হয়েছিল। এই আইনটাকে কি বলা হয়? মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। এবার WBCS এসেছিল যে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন 1919 সালে। কত সালে পাস হয়েছিল? 1919। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। দুজন লোক ছিল, একটা ছিল লর্ড মন্টেগু, যে ছিল সেক্রেটারি অফ স্টেট, আর লর্ড চেমসফোর্ড কে ছিল ভাইসরয়। এই দুজনের নামে হয়েছিল মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। কাকে বলা হয়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990। এখানে কি হয়েছিল? এখানে হয়েছিল বাইক্যামারাল লেজিসলেটর প্রথমবারের জন্য তৈরি হলো, অর্থাৎ আইনসভাকে দুভাগে ভাগ করা হলো। ডায়ার্চি সিস্টেম যেটা বলা হয়, ডায়ার্চি সিস্টেম চালু হয়েছিল প্রথমবারের জন্য। বাইক্যামারালকে দুভাগে ভাগ করা হয়েছিল, অর্থাৎ আইনসভাকে দুটি ভাগে ভাগ করা হয়, যেটাকে আমরা ডায়ার্চি সিস্টেম বলছি। আর কি হয়েছিল? আর হয়েছিল তোমার শিখ খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান, ইউরোপিয়ানের জন্য পৃথক ইলেকটোরেট সিস্টেম তৈরি করা হয়েছিল। সব আলাদা, যেমন মুসলিমদের জন্য হয়েছিল আলাদা, সেরকম শিখ, খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান, ইউরোপিয়ান জন্য পৃথক ইলেকটোরেট তৈরি করা হয়। আর কি হয়েছিল দেখো লাস্ট, এই আইনের পরিপ্রেক্ষিতে সাইমন কমিশন 1927 সালে গঠিত হয়। এই আইনের পরিপ্রেক্ষিতেই কি হয়েছিল? সাইমন কমিশন 1927 সালে গঠিত হয়েছিল, যেটা 28 সালে ভারতে এসেছিল। 1927 গঠিত হয়, 28 সালে ভারতে আসে। দেখে না, কোনো কোশ্চেন থাকলে বলো। এই আইনটাকে বলা হয় মন্টেগু চেমসফোর্ড রিফর্ম অ্যাক্ট। ডায়ার্চি সিস্টেম চালু হয়েছিল এটাতে।
এগুলো ইন্ডিয়ান খ্রিস্টান এগুলো সবার জন্য আলাদা আলাদা ইলেকট্রাল সিস্টেম তৈরি করা হয়েছিল। এই সাইমন কমিশন এই জন্যই গঠিত হয়েছিল। নেক্সট 1935 সালে ভারত শাসন আইন, দেখে নাও দুটো আছে। 1935 সালে ভারত শাসন আইন। ওকে, কী হয়েছিল এখানে না, এই আইনের ভিত্তিতে পরবর্তীকালে ভারতের সংবিধান তৈরি করা হয়। ভারতের সংবিধানে অনেকগুলো জিনিস আছে, ভারতের সংবিধানে অনেকগুলো জিনিস আছে যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 সাল থেকে নেওয়া হয়েছিল। আর কি হয়েছিল, কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের মধ্যে 3টি তালিকার মাধ্যমে ক্ষমতা বন্টন করা হয়। কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের মধ্যে 3টি তালিকায় ভরা হয়। একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা, একটা হচ্ছে প্রাদেশিক বা রাজ্য তালিকা, একটা হচ্ছে যুগ্ম তালিকা। এই যে কেন্দ্র আর রাজ্য, এটাকে 3টে তালিকায় ভাগ করা হয়েছে। আর কি হয়েছিল, যুক্তরাষ্ট্রীয় আদালত ফেডারেল কোর্ট তৈরি হয়। যুক্তরাষ্ট্রীয় ফেডারেল কোর্ট তৈরি করা হয়। আর কি হয়েছিল, প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশন। পাবলিক সার্ভিস কমিশন হয়েছিল, ফেডারেল কোর্ট হয়েছিল। পাবলিক সার্ভিস কমিশন আর ফেডারেল কোর্ট এই দুটো তৈরি হয়েছিল। পাবলিক সার্ভিস কমিশন আর ফেডারেল কোর্ট এই দুটো তৈরি হয়েছিল। ঠিক আছে, 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। চলো আমাদের লাস্ট পয়েন্ট আজকের, যেটা হচ্ছে ভারত স্বাধীন হলো। ভারত শাসন আইন 1947, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, ভারত শাসন আইন। আমাদের লাস্ট স্লাইড, ভারত শাসন আইন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। এটা কী হয়েছিল, ব্রিটিশ শাসনের অবসান হলো, ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ঠিক আছে, আর কী হয়েছিল, 1947 সালে 15 আগস্ট থেকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে ভারতের আত্মপ্রকাশ ঘটে। আর ভারত পাকিস্তান দুটি ভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে, এটা কি বলা হয়, 3rd জুন প্ল্যান। এটা কি বলা হয়, এটাকে বলা হয় 3rd জুন প্ল্যান, 3rd জুন প্ল্যান, বা এটাকে কি বলা হয়, মাউন্ট ব্যাটেন প্ল্যান। 3rd জুন প্ল্যান বা মাউন্ট ব্যাটেন প্ল্যান বলা হয়। 3rd জুন প্ল্যান বা মাউন্ট ব্যাটেন প্ল্যান বলা হয়। ঠিক আছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টকে কি বলা হয়, 3rd জুন প্ল্যান বা মাউন্ট ব্যাটেন প্ল্যান। এটা দ্বারা ব্রিটিশ শাসনের অবসান ঘটলো। ঠিক আছে, আর কি হয়েছিল, ভারত পাকিস্তান দুটি পৃথক রাস্তায় আত্মপ্রকাশ ঘটে। আর 47 সালে 15 আগস্ট থেকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে ভারতের আত্মপ্রকাশ ঘটে। ওকে, থ্যাংক ইউ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। প্রায় আজকে 1.5-2 ঘন্টার ক্লাস হয়ে গেল 1 ঘন্টার জায়গাতে। আশা করি সেশনটা তোমাদের অনেক ফ্রুটফুল হবে, প্রতিটা পয়েন্ট বুঝতে পেরেছো। একটু পরে আমি পিডিএফটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। কতগুলো অ্যাক্ট পড়লাম দেখো। 1773 রেগুলেটিং অ্যাক্ট, 1784 ইনফিটস ইন্ডিয়া অ্যাক্ট, 1793 চার্টার অ্যাক্ট, 1813 চার্টার অ্যাক্ট, 1833 চার্টার অ্যাক্ট, 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1892 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1999 Morley Minto Reform Act, okay, 1919 Government of India Act, 1935 Government of India Act, আর লাস্ট হচ্ছে তোমার 1947 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, যেটাকে আমরা 3rd জুন প্ল্যান বা মাউন্ট ব্যাটেন প্ল্যান না বলে থাকি। ওকে, চলো বিমান, মনোজিৎ, শান্তিময়, অংশুমান, বাপ্পা, প্রত্যেকে গুড নাইট। আমি একটু পরে পিডিএফটা তোমার সঙ্গে শেয়ার করে দিচ্ছি, কপিতে নোট করে নেবে। বিমান ঠিক আছে, গ্রুপে অ্যাড করে দেবো বাবু। চলো, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও। আজকের সেশন আমাদের এখানে কমপ্লিট করলাম। আমাদের ক্লাস হবে তোমার সোম থেকে শুক্র। ঠিক আছে, শনি রবি ক্লাস অফ থাকবে। আজ যে কাল পরশু ক্লাস অফ থাকবে, আবার সোমবার ক্লাসে দেখা হবে। ঠিক আছে, চলো গুড নাইট, থ্যাংক ইউ।